আচ্ছা, ঠিক আছে। ওকে। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে মডার্ন পিরিয়ড নিয়ে কথা বলবো। সো মডার্ন পিরিয়ডটাকে আমরা হচ্ছে যে যেভাবে পড়াশোনা করি বেসিকলি, ইউ ক্যান ডিসকাস দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন অলসো। অ্যান্ড ইন দ্য মডার্ন পিরিয়ড, the lecture 1 on modern period we will discuss British and Irish writers. In lecture 2 we will discuss American writers. So today we are going to discuss Irish writers first and then the British writers. I hope you got my point. Modern period. So 1901 to 1939, 1901 থেকে 39 পর্যন্ত এটাকে আমরা মডার্ন পিরিয়ড বলে থাকি। অ্যান্ড দেন হচ্ছে যে ইট বিলংস টু দ্য পাস্ট হাফ অফ 20th সেঞ্চুরি। মডার্ন পিরিয়ডটার পরে যেটা হচ্ছে যে উইথ দ্য স্টার্ট অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে যে পার্টটা আসে সেটাকে আমরা পোস্ট মডার্ন বলে থাকি। ঠিক আছে, তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মডার্ন পিরিয়ডটা হচ্ছে যে আমাদের 1901 থেকে 39, আর পোস্ট মডার্ন যেটা হলো 39 থেকে যে পরের পার্টটা, এটাকে আমরা পোস্ট মডার্ন পিরিয়ড বলে থাকি। এই সময় যারা ছিলেন অ্যাডওয়ার্ডিয়ান ছিলেন অ্যান্ড জর্জিয়ান ছিলেন। অ্যাডওয়ার্ড 7 ছিলেন, জর্জ 5 ছিলেন। তো তারা মডার্ন পিরিয়ডের সময় রাজা ছিলেন। সো আমাদের এই জায়গাটা থেকে খুব একটা প্রশ্ন আসে না। যদি কোনো কারণে আসে, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মডার্ন পিরিয়ডটা আসলে কোন সেঞ্চুরিতে পড়ে। ইটস 20th সেঞ্চুরি, যেহেতু 1901 থেকে 39 ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি। অ্যান্ড দিস পিরিয়ড কামস আফটার দ্য কুইন ভিক্টোরিয়ান era actually. So Queen Victorian era begins in after the Romantic period and ended in with the beginning of the modern period 1901. So 1901 to 1939, this is a modern period. And with the start of the Second World War, we see the postmodernism. Okay. সো এই কথাটা কি বুঝতে পেরেছেন? মডার্ন পিরিয়ড মানে হচ্ছে 1901 থেকে 39, আর পোস্ট মডার্ন হচ্ছে যে 39-এর পর থেকে বর্তমান যেটা, এটাকে আমরা পোস্ট মডার্ন বলি। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটুকু কি ক্লিয়ার? মডার্ন পিরিয়ড মানে হচ্ছে 1901 থেকে 39, এটা 20th সেঞ্চুরিতে পড়ে। আর পোস্ট মডার্ন মানে হচ্ছে 39 থেকে পরের যে অংশটা, সেটাকে বলি। এটা মনে রাখার কৌশল হচ্ছে উইথ দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটুকু পারবেন? ওকে, গুড। সো এই ব্যাপারগুলো আপনারা আপনাদের মতো করে যে একটু মনে রাখার চেষ্টা করবেন। মাঝখানে আমি ক্লিয়ার করে নিব যারা নতুন ক্লাস করছেন যে লিটারেচারটা কিরকম, সেটা আমরা আগে একটু শুরু করি। ক্যারেক্টারিস্টিক্স থেকে আসে না, বাট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং উইল talk about the characteristics of modern period, and you will see that conflict is always a common factor of the modernism, and as well as self-centered society. Every society is thinking for itself actually. Society are self-centered. Everybody wants to win everything. So modern period যেটা হয়, প্রত্যেকেই জয়লাভ করার চেষ্টা করে। They think that যে তাদের হচ্ছে যে যে কোনো মূল্যেই বেটার প্লেসে যেতে হবে। লাইক ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পোলারাইজেশন, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা, সবার কথাই চিন্তা করেন, প্রত্যেকে উইন করার একটা ব্যাপার। যেমন ইন্ডিয়া বড় কান্ট্রি হওয়ার কারণে সাউথ এশিয়ার তাকে অনেকটা মনে করেন আপনাদের আমাদের এই অঞ্চলে তাদেরকে লিডার মনে করা হচ্ছে। ইভেন আমেরিকা চায়নাকে টক্কর দেওয়ার জন্য বা রাশিয়াকে টক্কর দেওয়ার জন্য এরকম বড় একটা কান্ট্রিকে তাদের কাছে রাখতে চায়, যার জন্য আমাদের আশেপাশের ঘটনাগুলো ইন্ডিয়াকে দিয়ে দেয় যেন ইন্ডিয়া এগুলো ম্যানিপুলেট করতে পারে। সো তারা কি করবে, তাদের নিজের চিন্তাটা বেশি করবে, সেলফ সেন্টার। লাইক হচ্ছে যে আমেরিকা চিন্তা করবে কি আমেরিকা কিভাবে ব্যাটার থাকে। আমেরিকা কখনো বাংলাদেশের পক্ষে আসবে না ওইভাবে। কেন আসবে না? কজ হচ্ছে যে তাদের আমদানি রপ্তানি ইন্ডিয়ার সাথে বেশি। তো আমরা যতই কথা বলি আমাদের কে তারা কোন হাতে রাখবে, কিন্তু বাণিজ্যিক বা বিভিন্ন সুবিধার কারণে কিন্তু ওইদিকে যাবে। সো মডার্ন পিরিয়ডটা হচ্ছে এরকম স্বার্থপর আর কি। And I can give you a better example to make you understand that modernism. If you think about the vaccination, and it was a vaccine diplomacy, you can say. If you take a vaccine, you cannot go Saudi Arab or China or some other countries. যে চায়নার ভ্যাকসিন দিলে দেখা যাবে কি আপনি অনেক কান্ট্রিতে যেতে পারবেন না আমেরিকান।
বাট আবার যদি আপনি ওইটা নেন আবার চায়না বা অন্য কান্ট্রিতে যেতে পারছেন না। সো এইরকম একটা ব্যাপার কিন্তু ডিপ্লোমেসি ছিল, মানুষের লাইফ থেকে তারা প্রত্যেকে নিজের ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট feature বা salient feature of modern period is that we saw two world war actually. So it's really so pathetic. The whole world engaged in war, battle, and the struggling, they are killing lives, damaging properties. So these are the features of the modern period, and even also the frustration and psychological complexities. It's very common, and every people is suffering from schizophrenia or schizophrenia, and you know the spelling as CHI, Jato, PHRENIA. So this discussion is not important for your exam. For basic understanding of the modern society, modern literature, I talk about some of the features of the modern period. And usually the age has not yet come our exam. So if you think you can remember the time of the modern period, 1901 to 1939, it's the first half of the 20th century. আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি তার মধ্যে একটাই শুধু গুরুত্বপূর্ণ আমাদের বিষয় ছিল, যারা একটু পরে জয়েন করেছেন, সেটা হচ্ছে যে মডার্ন পিরিয়ড হচ্ছে 20th সেঞ্চুরি, 1901 থেকে 1939, এটাকে আমরা মডার্ন পিরিয়ড বলি। এই কথাটা কি ক্লিয়ার কিনা আমাকে বলেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। যে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেটা হচ্ছে কি, যে আমাদের মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939, দ্যাটস ইট, আর আর কোনো কিছু না। একজনে একটা প্রশ্ন লিখেছিলেন, কি জানি 6 নম্বর বুঝতে পারেন না, স্ট্রিম অফ কনসিয়াসনেস। স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে দ্য টেকনিক অফ ন্যারেশন, বর্ণনা করার স্টাইল। বর্ণনা করাটা কি, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে স্রোতের ধারার মতো আর কি। মানুষের মনের ভিতরের ভাবনাগুলো, তার ভিতরে যে চিন্তা থাকে এগুলো সে প্রকাশ করে ফেলে। সো স্ট্রিম অফ কনসিয়াসনেস এক কথা হচ্ছে বর্ণনা করার স্টাইল। লাইক আপনারা যদি দেখেন 3 ইডিয়টস মুভিটা দেখেন, এটা যেখান থেকে শুরু হয়েছে পরে কিন্তু এটা অতীতে যায়, ভবিষ্যতে যায়, এই যে একটা সিস্টেমে বর্ণনা না করে সামনে পিছনে গিয়ে বর্ণনা করেন। সো ইটস আ ন্যারেটিভ টেকনিক আর কি, স্ট্রিম অফ কনসিয়াসনেস বলা হয়। ওকে, সো আমরা একটা প্রশ্ন পড়লাম সোফার, মডার্ন পিরিয়ড হচ্ছে 20th সেঞ্চুরি, 1901 থেকে 1939। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল ব্যাকেট, উইলিয়াম বাটলার ইয়েটস, জন মিলিংটন সিন্স, জেমস জয়েস, অস্কার ওয়াইল্ড। জনাথন সুইফট হচ্ছে আমাদের নিউ ক্লাসিক্যালের। বাট এই বাকি যে সবাই আছে তারা হচ্ছে যে আমাদের আইরিশ লেখক। তাহলে এদেরকে আমরা কি বলি, যে আইরিশ, আইরিশ বলি। ঠিক আছে, এরা হচ্ছে আইরিশ। সো ইউ সি, যে জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল ব্যাকেট, উইলিয়াম বাটলার ইয়েটস, জন মিলিংটন সিন্স, জেমস জয়েস, অস্কার ওয়াইল্ড, তারা হচ্ছে আইরিশ। আপনাকে মডার্ন পিরিয়ড থেকে এরকম একটা বেসিক প্রশ্ন করতে পারে যে কে আইরিশ লেখক এবং কে আইরিশ লেখক নয়। সো জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল ব্যাকেট, উইলিয়াম বাটলার ইয়েটস, জন মিলিংটন সিন্স, জেমস জয়েস, জনাথন সুইফট এন্ড অস্কার ওয়াইল্ড, সে এরা হচ্ছে আমাদের কি আইরিশ লেখক। এদের নাম আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আবারও বলেছি মডার্ন পিরিয়ডে আমরা ক্লাসগুলো কোন কোন উপায়ে করব। নাম্বার ওয়ান হচ্ছে আইরিশ লেখক পর্ব, ব্রিটিশ লেখক পর্ব এন্ড আমেরিকান লেখক পর্ব। সো জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল ব্যাকেট, উইলিয়াম বাটলার ইয়েটস, জন মিলিংটন সিন্স, জেম জয়েস এন্ড অস্কার ওয়াইল্ড, এ হচ্ছে ব্যাপারটা। সো এটাকে আপনি এইভাবে পড়তে পারেন, GBSBWB, জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল ব্যাকেট, WB ইয়ার্স এন্ড যেই মানে হচ্ছে আমাদের জন মিলিংটন সিন্স কে আমরা বলে থাকি আর কি। তাহলে আমরা কি কি পড়লাম এই পর্যন্ত একটু বলি। আমরা প্রথম প্রশ্ন পড়েছি মডার্ন পিরিয়ড হচ্ছে 20th সেঞ্চুরিতে। আমরা যেটা জানি সেটা হলো যে লাইক হচ্ছে যে আপনার আহ 1901 থেকে 1939। সেকেন্ড হচ্ছে কিছু আইরিশ লেখকের নাম পড়লাম। এই দুটি প্রশ্ন পারা যাবে কিনা আমাকে বলেন। এই দুটি কি পারবেন? পারলে একটু ডান লিখেন, আমরা এখন পড়া শুরু করব।
ওকে, রেডি। সো আমরা জর্জ বার্নার্ড শো থেকে পড়বো, ঠিক আছে? George Bernard Shaw is an Irish writer. He won the Nobel Prize in Literature in 1925. উচ্চারণটা কিন্তু ওয়ান, ওন পড়বেন না, ঠিক আছে? উইন ওয়ান। He won the Nobel Prize in Literature in 1925. His best known works are his plays, some of which were made into movies. He wrote many plays about political problems, and those polemic plays sometimes gave him enemies. So we can say that he's an Irish writer and a famous dramatist of modern period. And you can say also the greatest modern dramatist and father of modern English literature and father of modern English drama. He is also famous for writing problem plays. And what is problem plays actually? প্রবলেম প্লেস বলতে আমরা যেটা বুঝি যে টকিং অ্যাবাউট আ সোশ্যাল প্রবলেম বাট দেয়ার ইজ নো সলিউশন। সামাজিক একটা সমস্যা নিয়ে কথা বলবে কিন্তু কোনো সলিউশন না। লাইক হচ্ছে যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফর উইমেন ইন ফ্যাক্টরিজ অর অফিস। অফিস বা ফ্যাক্টরিতে নারীদের মনে করেন যে কাজ করার যে পরিবেশ নিয়ে কথা বললো, সলিউশন দিবে না যে স্টিল আমরা অনেকগুলো অফিসে নারীদের জন্য যে আলাদা করে রুম থাকবে, রেস্টরুম থাকবে, স্কুল কলেজে কমন রুম আমরা দেখেছি, কিন্তু অফিসে যে আলাদা করে ওইরকম থাকবে সবসময় হয়তো পসিবল হয় না। বা তারা তাদের যেরকম ইস্যুস গুলো থাকে এই ইস্যুস গুলো হয়তো বয়েজ ডোন্ট ফেস অ্যাকচুয়ালি, সো দে নিড সাম এক্সট্রা ফ্যাসিলিটিস, কেয়ারস। আমি একটা কলেজে ছিলাম, সেখানে দেখলাম যে হচ্ছে যে যেহেতু অনার্স কলেজ, সেখানে দেখা যায় কি অনেকে হচ্ছে যে বেবি নিয়ে আসবে, তো তাদের আলাদা একটা রুম দরকার হয়, বা ছোট বাচ্চা নিয়ে আসবে। সো এগুলো কিন্তু আবার আমি এর আগে আরেকটা কলেজে ছিলাম, সেখানে কিন্তু এটা ছিল না। সেখানে অনার্স আছে, অনার্সের কিছু স্টুডেন্টস আছে, কিন্তু ফ্রিজ থাকা, একটা খাট থাকা, একেবারে ছোট বেবি নিয়ে আসলে তাকে যেন সময় দিতে পারে, এরকম ফেসিলিটিস থাকে না। সো লাইক দিস ওয়ে তিনি সমাজের প্রবলেম নিয়ে কথা বলবেন কিন্তু কোনো সলিউশন নেই সেখানে। And he is a great writer. He won the Nobel Prize as well as Academic Award, and we can say the Oscar for one of his plays, writing the screenplay for a movie. প্যাগমিলিয়ন থেকে তিনি মাই ফেয়ার লেডি মুভিটা লিখেছেন। অসাধারণ একটা মুভি মাই ফেয়ার লেডি, আপনারা পাবেন বিভিন্ন জায়গায়, টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে মাই ফেয়ার লেডি মুভিটা তিনি লিখেছেন, স্ক্রিন প্লে লিখেছেন, এবং এটার জন্য তিনি একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছেন। তো পৃথিবীতে প্রথমবারের মতো একজন ব্যক্তি যিনি নোবেলও পেয়েছেন আবার একাডেমিক অ্যাওয়ার্ডও পেয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জর্জ বার্নার্ড শ। সো আমরা যেটা নিয়ে কথা বলবো এখন, জর্জ বার্নার্ড শ নিয়ে আমরা যে যে ছোট ছোট প্রশ্ন পড়বো। নাম্বার ওয়ান, তিনি হচ্ছেন আইরিশ প্লে রাইট, আইরিশ নাট্যকার, ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা, দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। অ্যান্ড অ্যাগেইন হচ্ছে যে নোবেল পুরস্কার পেয়েছেন, একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছেন। 1925 তিনি নোবেল পেয়েছেন। সো ওনাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় তিনি বললেন যে আমি নোবেল পুরস্কার নিব না। কেন? যে ব্যক্তি হচ্ছে ডিনামাইট আবিষ্কার করেছে, লাইক ডিনামাইট মিনস হচ্ছে হোয়াট ডাজ ইট মিন, ডিনামাইট একটা ধ্বংসাত্মক ব্যাপার, যে ব্যক্তি আবিষ্কার করেছে মানে তার দেওয়া পুরস্কার আমি নিব না। সো ওনার ওয়াইফ বললো যে ঠিক আছে, তুমি পুরস্কার না নাও, তুমি সম্মানটা তো নিতে পারো। তিনি সম্মানটা নিয়েছেন। সো হি ইজ রিয়েলি a great man as a person, you can say. And definitely he talked about the social evils and sense of humor আছে অনেকগুলো ব্যাপার। তিনি একটু দাড়ি রাখতেন। তো একবার রেজর কোম্পানি বলল যে উনাকে বলল যে আপনি হচ্ছে যে আপনার আমাদের রেজরটা দিয়ে আপনি হচ্ছে দাড়ি কাটেন। সো উনি আহ, বলেন যে না, আমি কেন কাটবো তোমাদের এটা দিয়ে দাড়ি কাটবো? কারণ আমি দাড়ি কাটবো না। বলে যে কেন কাটবেন না? বলে আমার বাবা যে কারণে দাড়ি কাটে না, আমিও একই কারণে দাড়ি কাটবো না। সো আপনার বাবা কি কারণে দাড়ি কাটে নাই? তিনি বললো যে আমার বাবা একদিন দাড়ি কাটছিল, তো বাবাকে বললাম যে বাবা তুমি কেন দাড়ি কাটছো? তখন বাবা বলল ঠিক আছে, তো আমি দাড়ি কাটছি কেন, এটা তো কাটার তো কোনো দরকার নেই। সেদিন থেকে বাবা দাড়ি কাটা বন্ধ করে দিল। তো আমিও চিন্তা করলাম যে আমিও দাড়ি কাটবো না একই কারণে। জাস্ট এরকম অনেক হিউমার আছে। আমাদের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কথা জানেন? জগদীশ চন্দ্র বসু যখন উনার রিসার্চ নিয়ে ইংল্যান্ডে কথা বলবেন, তখন সেই অনুষ্ঠানে কিন্তু জিবি সহ কিন্তু উপস্থিত ছিল। পরে জগদীশ চন্দ্র বসুর বাসায় গিয়ে তিনি তার কয়েকটা বই কিন্তু উপহার দিয়ে আসলেন, আহ, জর্জ বার্নার্ড শ। সো আমরা এই পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। যারা একটু পরে জয়েন করেছেন তাদেরকে বলি, আমরা কথা বলেছি হচ্ছে মডার্ন পিরিয়ডটা হচ্ছে আমাদের 1901 থেকে 39, 20th সেঞ্চুরি মডার্ন পিরিয়ডটা। অ্যান্ড মডার্ন পিরিয়ডের মধ্যে আমরা আইরিশ লেখকের নাম কয়েকটা মুখস্থ করতে হবে। ডাব্লিউ বি ইয়েটস, অ্যান্ড দেন হচ্ছে জর্জ বার্নার্ড শ, অস্কার ওয়াইল্ড, তারা হচ্ছে যে আইরিশ রাইটার। জিবিএসবি ডাব্লিউ দিয়ে পড়বো। আমরা জিবি শো নিয়ে পড়া শুরু করেছি। জিবি শো থেকে আমরা এই পাঁচটা
ছয়টা ইনফরমেশন আমরা আলোচনা করেছি। দেখেন এইটুকু ক্লিয়ার কিনা। এইটুকু ক্লিয়ার হলে আনমিউট করে কথা বলেন অথবা ডান লিখেন। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমরা একজন লেখক আলোচনা করার পরে তারপরে বলবো লিটারেচার যাদের প্রবলেম হয়, if you think that you are facing some problems for literature, so I will talk about it. Okay, that. So now আমরা যদি কথা বলি যে ড্রামা নিয়ে ওনার কয়েকটা নাটক পড়ব। আপনার হচ্ছে যার কাছে আমার বইটা আছে, মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার, অথবা ওরাকুলার লেকচার শিট, অথবা যে কোনো বই থাকে, বা যে কোনো কোচিং সেন্টারে যদি লেকচার শিট থাকে, আপনি যে বিষয় থেকে আমি যা যা পড়াবো একটু একটু দাগাবেন। এগুলো সব বইয়ে পাবেন আপনি অলমোস্ট। আর আমার যদি থাকে আমার বইটা থেকে দাগাবেন। আমরা জর্জ বার্নার্ড শো থেকে কয়েকটি নাটক পড়ব। আমি কথা বলে দিব আপনাদেরকে। সিজার এন্ড ক্লিওপ্যাট্রা, ম্যান এন্ড সুপারম্যান, আর্মস এন্ড দ্য ম্যান, ম্যান অফ ডেস্টিনি, দ্য ডক্টরস ডিলেমা। তো এগুলো হচ্ছে যে আপনার নাটক। আমরা এর মধ্যে কয়েকটা নিয়ে কথা বলবো। প্যাগমিলিয়ন, দ্য অ্যাপল কার্ড, ডেভিলস ডিসাইপল, ইউ নেভার ক্যান টেল, ক্যান্ডিডা, সেন্ট জোয়ান। তো এই ধরনের অনেকগুলো নাটক আছে, আমরা কথা বলবো। প্রথমে যে যে নাটকগুলো আপনারা পড়বেন একটু একটু ছোট করে। সেন্ট জোয়ান। সেন্ট জোয়ান, একটা ট্র্যাজেডি উইথ নো ভিলেন, এটা নিয়ে কথা বলবো। সেন্ট জোয়ানে যেটা হয় যে সে হচ্ছে খুব ইন্সপায়ার্ড। সে তার রাষ্ট্রের জন্য যুদ্ধ করবে, ফ্রান্সের পক্ষ হয়ে যুদ্ধ করবে ইংল্যান্ডের বিপক্ষে, এবং ওর এরকম পাওয়ার থাকে, ও যেটা ভাবে সেটাই হচ্ছে, মনে হয় যেন গড এর তাকে ইন্সপায়ার করছে। তো ফাইনালি ক্যাথলিক বা চার্চের লোকজন মনে করলো সে যদি এভাবে মানুষকে মোটিভেট করে আমাদের তো মূল্যটা কমে যাবে, এন্ড দেন তাকে হত্যা করা হয়। সো এখানে কোনো ভিলেন নাই, নিজে নিজেই আসলে চেয়েছে এরকম গ্রেট কাজগুলো করতে, এবং তিনি করেছেন। একটা ট্র্যাজেডি উইথ নো ভিলেন, তাহলে একটা ট্র্যাজেডি নো ভিলেন, তাহলে আপনি এভাবেই পড়বেন। জিবি শো এর একটা নাটক আছে যেটা একটা ট্র্যাজেডি কিন্তু কোনো ভিলেন না, এটার নাম হচ্ছে সেন্ট জোয়ান। ওকে, একটা নাটক আমরা বললাম। আমি যারা নতুন জয়েন করেছেন আজকে, আমি লিখার সময় খুব একটা দিব না, বিকজ আমি হচ্ছে যে আহ, লিখাবো না, জাস্ট আলোচনা করব, প্রশ্ন প্র্যাকটিস করাবো। এটা হচ্ছে আমার ক্লাসের সিস্টেমটা। আলোচনা করাবো এন্ড প্রশ্ন আমি প্র্যাকটিস করাবো। সো যেটুকু হবে যে আপনি যেটা করবেন, খাতা কলম নিয়ে টুকটাক আঁকা কি করবেন, বেসিকলি বই থেকে দাগাবেন। হ্যাঁ, ওকে। এবার আসুন, আমরা ওনার দ্বিতীয় নাটক আর্মস এন্ড দ্য ম্যান, আরেকটা নাটক নিয়ে কথা বলবো। এই নাটকের থিম হচ্ছে ফলস কনসেপ্ট অফ হিরোইজম ইন দ্য ওয়ার অ্যান্ড ফলস কনসেপ্ট অফ লাভ। ওয়ার অ্যান্ড দ্য ফলস কনসেপ্ট অফ লাভ। সো এখানে আমি যদি বলি যে আমরা যাদেরকে বর্তমানে নায়ক মনে করি, পরে দেখা যাবে ভিলেন। লাইক হচ্ছে আমরা যদি বিগত সরকারের পলিটিশিয়ানদের নিয়ে কথা বলি, আপনারা দেখবেন যে অনেক বড় বড় পলিটিশিয়ান ছিল, তাদেরকে আমরা সমাজে অনেক রেসপেক্ট দিয়েছি, দিন শেষে দেখা যায় কি হচ্ছে যে তারা আসলে ওরকম রেসপেক্ট পাওয়ার হয়তো বা কথা না। তো এরকম একটা ব্যাপার, আমরা নায়ক মনে করি, দিন শেষে দেখা যায় কি আসলে নায়ক না। তো এখানকার ঘটনা হচ্ছে এরকম। একজন যুদ্ধে জয়লাভ করেছে, সে কেন জয়লাভ করেছে? কারণ প্রতিপক্ষের অস্ত্রের সমস্যা ছিল, এই জন্য সে যুদ্ধে জয়লাভ করেছে। তো এটা হচ্ছে ফলস কনসেপ্ট অফ হিরোইজম। এখন ফলস কনসেপ্ট অফ লাভ, সেটা হলো যে এই যে লৌকা নামক একটা মেয়ে আছে, কাজের মেয়ে। তো যেই ছেলে বাড়ির মালিকের মেয়েটাকে বিয়ে করবে, কিন্তু সে ওই বাড়িতে আসে মালিকের মেয়েকে বিয়ে না করে ওই কাজের মেয়ের সাথে ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়, তাহলে যে লাভটা দেখিয়েছেন এটা হচ্ছে যে ফলস কনসেপ্ট অফ হিরোইজম। তো আমরা এইভাবে বলতে পারি ফলস কনসেপ্ট অফ লাভ এন্ড ফলস কনসেপ্ট অফ হিরোইজম। ঠিক আছে, ফলস কনসেপ্ট অফ লাভ এন্ড ফলস কনসেপ্ট অফ হিরোইজম, এই হচ্ছে ব্যাপারটা। সো যাকে লাভ করেছেন দেখা যায় কি সেটা না, অন্য কিছু, এখানে অন্য আরেকজনকে আহ, বিয়ে করেছে সে। সো এই ব্যাপারটা আপনারা গুরুত্ব নিতে হবে। তাহলে আমরা দুইটা নাটক পড়লাম। 3 নম্বর হচ্ছে যে ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান।
আমরা এখন কথা বলছি ওনার 3 নাম্বার, আমরা দুইটা নিয়ে কথা বললাম, যারা একটু নোট করে পড়ে। নাম্বার 1 আমরা কথা বললাম যে সেন্ট জুয়ান, অ্যান্ড দেন এগেন আমরা কথা বললাম হচ্ছে যে ম্যান এন্ড আর্মস এন্ড দ্য ম্যান। এখন কথা বলছি আমরা ম্যান এন্ড সুপারম্যান। সো ম্যান এন্ড সুপারম্যানে তিনি কিছুটা আইকোনোক্লাস্ট ছিলেন। আইকোনোক্লাস্ট মিনস হচ্ছে যে, and you can say he was a great destroyer of evil in our modern age. Evil in our modern age. He was a great destroyer of evil in our modern age. So here you see iconoclast. What does it mean actually? সোসাইটিতে আমরা জানি যে একটা ছেলে হচ্ছে যে মেয়ের পিছনে ঘুরবে, কিন্তু এখানে দেখাচ্ছে যে একটা মেয়ে কি করছে, ছেলের পিছনে ঘুরছে। সো দিস ইজ নট আ নর্মাল ওয়ান। আইকোনোক্লাস স্বাভাবিক প্রথাটাকে, নট নট ভেরি কনভেনশনাল অর কাস্টম, সোসাইটির যে কাস্টমটাকে ভেঙে দিলেন, এটা ছিলেন। সো এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে এই একটা কোটেশন আছে, চাইলে আপনারা পড়তে পারেন, যে লাইফে দুইটা ট্রাজেডি, পাওয়ার ট্রাজেডি, না পাওয়ার ট্রাজেডি। পাওয়ার পরে চিন্তা করবেন হোয়াট ইজ নেক্সট, না পাইলে তো এমনিতেই ট্রাজেডি। সো আপনি যদি ভাবেন যে পেয়ে গেলেন, সেটাও ট্রাজেডি, না পাওয়া তো এমনি ট্রাজেডি। এখানে কথা বলা হয়েছে লাইফ ফোর্স নিয়ে। সো হোয়াট ইজ লাইফ ফোর্স অ্যাকচুয়ালি? দ্য ফোর্স দ্যাট হেল্প ইউ টু মেক ইউরসেলফ বেটার এন্ড বেটার এন্ড ব্রিং আউট দ্য আলটিমেট ভার্সন অফ ইউ। যে ফোর্সের কারণে আপনারা এই যে উইন্টারে একটা উইকেন্ডে আপনি ক্লাস করছেন টু মেক ইউরসেলফ বেটার, দিস ইজ কল লাইফ ফোর্স অ্যাকচুয়ালি। সো লাইফ ফোর্সটা হচ্ছে সেটা, যে জিনিসটা আপনাকে আরো বেটার হিসাবে তৈরি করবে আর কি, সেটাকে বলা হয়। অ্যান্ড ইট উইল ব্রিং ইউর আলটিমেট ভার্সন। And the next play is Pygmalion. প্যাগমিলিয়ন হচ্ছে যে, এটা থেকে মুভি হয়েছে, মাই ফেয়ার অলরেডি জানেন। একটা হচ্ছে ফ্লোরিস্ট গার্ল, একটা মেয়ে, ফুল বিক্রেতা মেয়ে, রাস্তায় হচ্ছে ফুল বিক্রি করে, ওনাকে নিয়ে কথা বলা। সো প্যাগমিলিয়নটা আসলে কে? প্যাগমিলিয়ন হচ্ছে সে মূর্তি তৈরি করে। সো সে যে মূর্তি তৈরি করে, এখন যে প্রবলেমটা হলো সেটা হলো যে সে মেয়েদের পছন্দ করে না, কখনো বিয়ে করবে না। সো প্রেমের দেবী বললো যে তুমি এরকম লোক যে তুমি বিয়ে করবে না, এটা কেমন হয়? তখন তিনি কি করলো, এই ছেলেটার প্রেম হলো কার সাথে? মানুষের সাথে না, তার তৈরি করা একটা মূর্তির সাথে। পরবর্তীতে যখন মূর্তিটার সাথে সে বিভিন্ন ধরনের বসবাস শুরু করে দেয়, প্রেমে পড়ে যায়, তখন এই মূর্তিটা জীবিত হয়ে যায় এবং বাসায় নিয়ে এসে দুটি সন্তানও নিয়ে নেয়, সংসার শুরু করে দেয়। অর্থাৎ একটা ছেলের ভালোবাসা একটা পাথরের মূর্তি জীবিত হয়ে গেল। আর আপনারা এরকম যে আপনারা আপনাদেরকে ভালোবেসে ছেলেরা মনের দরজাটা খুলতে পারে না, কতটা নিষ্ঠুর, কঠোর এবং কঠিন হতে পারে। আর এদিকে একটা ছেলে এত ভালোবেসেছে, একটা পাথরে জীবিত হওয়ার আহ, চেষ্টা করেছে এবং সে জীবিত হয়েছে। তো এখানে যে ব্যাপারটা দাঁড়ালো, তো এই যে প্যাগমিলিয়ন আছে, এটা থেকে মাই ফেয়ার লেডিটা হয়েছে। অ্যান্ড সেটা আপনারা মুভিটা দেখতে পারেন। সো প্রফেসর হিগিন্স, সে হচ্ছে এলিজাবেথ ডুলিটল, তার বাবা হচ্ছে যে আলফ্রেড ডুলিটল। চরিত্রটা আসে, উম, ছেলেরা স্বর্গ থেকে আসে আপনারা জানেন, জীবন দিয়ে ভালোবাসে, কিন্তু আপনারা বুঝলেন না আর কি। আপনারা ভণ্ড ছেলেদের পছন্দ করেন, জোয়েল স্যারের মতো ছেলেদের পছন্দ করেন। যারা ভণ্ড নষ্ট, তাদেরকে, কত পবিত্র ছেলে আছে তাদেরকে পাত্তা দেন না। একদিন বিচার হবে, এগুলোরও আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচার হবে, গার্লস ক্রিমিনাল ট্রাইব্যুনাল, সেদিন বুঝতে পারবেন। এলিজাবেথ কি করলো, সুন্দর করে কথা বলতে পারে না, তো প্রফেসর হিগিন্স তাকে বাসায় নিয়ে গেল, নিয়ে তাকে শিখিয়েছে আসলে কিভাবে কথা বলতে হয়। তো যখন ফনিটিক্স শিখিয়েছে, মানে শি লার্ন হাউ টু টক উইথ বেটার স্টাইল, and then they brought her in a very great, uh, you can say, like occasion, where everybody thought that Elizabeth has come from a great family. So by this way, she went to upper class. So language actually helps a person to change their social status. I can give you some very concrete example, like uh, the language of the owner class and the working class are not the same one. You see, the girls like to use very soft language. On the other hand, the boys use harsh language, somewhat hard, you can say. So in both groups, actually not using the same language, but talking about the same language, but the style and the words choice are not the same. So এইভাবে ভাষার মাধ্যমে কিন্তু একটা মানুষ একটা ক্লাস চেঞ্জ করতে পারে। and the people uh, talk about that. If you know how to use two languages, it means you have two souls. অনেকে মনে করে একাধিক ভাষা পারা মানে হচ্ছে আপনার দুইটা souls আছে। It's really important, and you can capture the cultures of other countries and their systems.
you also can gather some knowledge. It's really important. ওকে, সো প্যাগমিলিয়ন মানে হচ্ছে একটা মেয়ে ভাষা শেখার মাধ্যমে তার ক্লাসটা তার চেঞ্জ হয়, সোশ্যাল স্ট্যাটাসটা তার চেঞ্জ হয়ে যায়, এটা নিয়ে কথা বলা হয়েছে এখানে। ইউ নেভার ক্যান টেল নাট্যকার মনির চৌধুরী অনুবাদ করেছেন কেউ কিছু বলতে পারে না। সো এখানে হচ্ছে যে বিয়ের পূর্বে এবং পরের মানুষের সামাজিক পরিবর্তনগুলো নিয়ে কথা বলা হয়েছে। ক্যান্ডিডা, ক্যান্ডিডা ইটস ইটস স্টোরি অফ আ উমেন, একটা মেয়ের কথা। সেখানে দেখা যায় কি জামাই আছে, তারপরও একটা ভণ্ড ছেলের সাথে প্রেম হয়। তো একটা ভণ্ড ছেলের সাথে যখন প্রেম হয়, ছেলেটা মনে করেন মিষ্টি মিষ্টি কথা বলে তাকে, দেখে দেখে তুমি এত মিষ্টি, তাই তো আকাশ থেকে ঝরে পড়েছে বৃষ্টি। হুম, আমি তাই দিয়েছি তোমার দিকে দৃষ্টি। মেয়েটা ভাবে আমি এত সুন্দর, আমার জামাই তো এইভাবে বলে না। ধরেন যে আপনাদের এটা সুন্দরী মেহেদী স্যারের মতো ভণ্ড আর কি ছেলেটা। এখন সে বিকেল বেলা সিদ্ধান্ত নিবে সে কার সাথে থাকবে। সে কি বেসিকলি সে বাবার সাথে, জামাইয়ের সাথে থাকবে নাকি প্রেমিকের সাথে থাকবে? আপনারা বলেন সে কার সাথে থাকবে, জামাই নাকি প্রেমিক? কার সাথে থাকবে বলেন? মেয়েরা বলেন কার সাথে? চ্যাটে লিখে জানান। একজন লিখেছেন জামাই, একজন লিখেছে প্রেমিক, অনেকে লিখেছে প্রেমিক। জামাই সেফ সলিউশন, প্রেমিক। আচ্ছা, এইজ কে ছেলে না মেয়ে বোঝা যায় না, ছেলে হলে পুরাই নষ্ট, মেয়ে হলে জুয়েল স্যারের ফলোয়ার। আচ্ছা, প্রথম প্রশ্ন, জামাইয়ের সাথে থাকলে প্রেম হলো কেন? তাহলে জামাইয়ের সাথে থেকেও তারা প্রেম করবে। দ্বিতীয় প্রশ্ন, যদি প্রেমিক হয়, গুড, ভেরি গুড, তার মানে চারিত্রিক ভাবে খুব সুবিধাটা। এক মেয়ে একবার বলেছিল যে জামাইয়ের সাথে থাকবো কিন্তু প্রেমিকও থাকবে। সে বলল একটা হচ্ছে যে মেন্টাল সিকিউরিটি, আর একটা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি। বললাম বাহ। বাদল সরকার প্রেমিক, বাদল সরকার আপনি কি মেয়ে নাকি? আমি মেয়েদেরকে বলতে বলছি। ঠিক আছে, গুড। ম্যাক্সিমাম মেয়েরা বলেছে প্রেমিক, চিনে রাখেন তাদেরকে, তাদের নিশ্চয়ই জামাই আছে, এখন আবার প্রেমিকের কথা বলছে। আল্লাহ যেন ছেলেদেরকে বিপদ থেকে রক্ষা করে। আসলে যেইভাবে প্রেমিকের সংখ্যাটা বেশি আসছে, আল্লাহ বিচার করুক তাদের, তাদেরকে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচার করুক। ঠিক আছে, ওকে। সো ক্যান্ডিডা, এটা বিসিএস পরীক্ষা আসছে, এটা জানতে হবে। ডক্টরস ডিলেমা, এটা রাজশেখর বসুর অনেকটা চিকিৎসা সংকটের কিছুটা সিমিলারিটি আছে। আপনারা হয়তো বালিশ ডাক্তার নাম শুনেছেন। এক ডাক্তার সাহেব রুগীকে ইনজেকশন দিলে রোগী ব্যথা পায় না কেন, হাতে ইনজেকশন না দিয়ে বালিশে দেয়। সো এরকম অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে লেখা। সিজার এন্ড ক্লিওপেট্রার কথাটা সবাই জানেন। তারা হচ্ছে, সিজার এন্ড ক্লিওপেট্রা ইজ আ গ্রেট প্লে অ্যাকচুয়ালি বেসড অন ওয়ার এগেইনস্ট রোমান্স এন্ড হিরোইজম। রেসপেক্ট এন্ড লাভের মধ্যে কনফ্লিক্ট নিয়ে লেখা। ভালোবাসার সাথে সবসময় একটা মান সম্মান নিয়ে টানাটানি। আহ ছেলে মেয়েরা যখন প্রেম করে একটু দুষ্টু মিষ্টি স্মৃতি তারা রাখতে চায়, তখনই সমাজ মনে করে খারাপ, চরিত্র খারাপ। বিয়ের পরে সেটা করলেই চরিত্রে কোনো সমস্যা নেই, বিয়ের আগে করলেই প্রবলেম। সো এই যে ভালোবাসার সাথে একটা কনফ্লিক্ট থাকে, রেসপেক্টেড সোসাইটি, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। মিসেস ওয়ারেন প্রফেশন হচ্ছে একটা প্রবলেম প্লে। সেটা কিরকম? ওনার অনেকগুলো পতিতালয় ছিল, তো মা জিজ্ঞেস করলো যে আহ, মাকে বাচ্চা জিজ্ঞেস করলো যে মা তোমার নাকি অনেকগুলো পতিতালয় ছিল, আহ, সেটা তুমি কি বলো? বলো যে হ্যাঁ, কলকারখানার কাজের অফিস থেকে বা পরিবেশ থেকে আমার কাছে এটাই বেটার মনে হয়েছে এবং এটা আমার ছিল। সো এই যে একটা সোসাইটিতে প্রবলেম, যদি হাজবেন্ড না থাকে, টাকা না থাকে, তাহলে মেয়েটা আসলে কোথায় যাবে, এই প্রবলেম নিয়ে লেখা হয়েছে। এটা হচ্ছে মিসেস ওয়ারেন্স প্রফেশন। লাইক হচ্ছে যে আপনি আমরা যদি এটাকে ভিন্নভাবে বলি, যেমন অনেক ছেলেরা আছে অফিসে যায়, তারা এমন ভাবে, একটা অসহায় মেয়ে যদি কারো জামাই না থাকে, এমন ভাবে তারা দায়িত্ব পালন করে মনে হয় যেন সে ভার্চুয়ালি জামাইয়ের দায়িত্বটা পালন করতে চায়, হাজবেন্ড হিসাবে দায়িত্বটা পালন করতে চায়, স্বীকৃতি দিবে না। তো ওইসব ছেলেদের দেখবেন চোখে এইডস আছে, অনেকের হাতে পায়েও এইডস থাকতে পারে। তো এরকম অনেকগুলো সমস্যা আছে। তো আমরা সোফার যতটুকু আলোচনা করেছি, জিবি শ থেকে জর্জ বার্নার্ড শ থেকে, আপনারা মোটামুটি কয়েকটা নাটকের নাম মনে রাখতে পারবেন কিনা দেখেন। সিজার এন্ড ক্লিওপেট্রা আছে এখানে, আর্মস এন্ড দ্য ম্যান আছে, ম্যান এন্ড সুপারম্যান আছে, ইউ নেভার ক্যান টেল আছে, ক্যান্ডিডা আছে। পারা যাবে কিনা দেখেন, পসিবল কিনা। আমরা পরবর্তী লেখক নিয়ে কথা বলবো, জন মিলিংটন সিন্স।
তো জন মিলিংটন সিঞ্জ একটা এক অঙ্কের নাটক লিখেছেন, এটার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। আপনারা চ্যাট বক্সে জানান বাংলা সাহিত্যের একটা এক অঙ্কের নাটকের নাম, চ্যাট বক্সে লিখে জানান। আপনারা কি এক অঙ্কের বাংলা সাহিত্যের কোনো এক অঙ্কের নাটকের নাম জানেন না? নাট্যকার নুরুল মোমিনের নেমেসিস এক অঙ্কের নাটক হতে পারে। হুম, আরো আছে, কবর আছে। রাইডার্স টু দ্য সি মনে রাখবেন হচ্ছে এটা জন মিলিংটন সিন্স লিখেছে। এটা হচ্ছে মাউরিয়া নামক একটা চরিত্র আছে ওনাকে নিয়ে লেখা। গল্পটা এরকম যে ওনার আহ স্বামী এবং 5 ছেলে সমুদ্রে ডুবে মারা যায় বাণিজ্য করতে গিয়ে, মারা যায়। সো ফাইনালি অসহায় হয়ে পড়েন। তখন তিনি নদীকে বলেন যে হে নদী, তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমার যা ক্ষতি হবার তো হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন। দে আর অল গন নাও and there is on anything more the sea can do to me. They are all gone now and there is on anything more the sea can do to me. তারা সবাই চলে গিয়েছে, এখন আর তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তো এটা হচ্ছে আপনারা মুখস্থ করেন। They are all gone now and there is on anything more the sea can do to me. মুখস্থ করেন। মুখস্থ হলে ডান লিখেন। অনেক দুঃখ করে এটা মাউরিয়া বলে। যারা হচ্ছে আপনারা উম সত্যজিৎ রায়ের গড়ে বাহিরে মুভিটা দেখেছেন, রবীন্দ্রনাথের যে উপন্যাস আছে ওটা থেকে মুভি করা হয়েছে, ওটাতে বিমলার চরিত্রটা এরকম। বিমলা স্বামী থাকার পরেও প্রেম করে, পরে স্বামীও চলে যায়, স্বামীর বন্ধু ও চলে যায় যার সাথে প্রেম করে, তখন সে অসহায় হয়ে পড়ে। তাই মুভির ওপেনিং এ তিনি এই কথাটা বলেন, আমি আগুনের মধ্য থেকে বের হয়েছি, আমার যা পূর্বার পরে ছাই হয়েছে, আর যেটুকু বাকি আছে তার আর কোনো কি নেই, মরণ নেই। তো আপনারা সেটা একটু দেখেন। আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি, যা পূর্বার তা পুড়ে ছাই হয়ে গেছে, যা বাকি আছে তার আর মরণ নেই। তো তাহলে কি পারবেন? রাইডার্স টু দ্য সি জন মিলিংটন সিঞ্জের একাঙ্কিকা মানে একাঙ্কের একটি নাটক। এই প্রশ্নটা কি আপনারা মনে রাখতে পারবেন? পসিবল আপনাদের দ্বারা? রাইডার টু দ্য সি জন মিলিংটন সিঞ্জের একাঙ্কের নাটক মানে একাঙ্কিকা। জি, ওকে, মনোযোগ। ফাইন। সো নাও আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডাব্লিউ বি ইয়েটস বিশ্ব থাকা খাওয়া প্রেমিক, যার সাথে প্রেম করেছেন সেই ছেড়ে চলে গিয়েছে।
আমরা দেখেছি আইরিশদের মধ্যে জর্জ বার্নার্ড শো হচ্ছে 1925-এ নোবেল পেয়েছেন। আইরিশদের মধ্যে যিনি প্রথম নোবেল পেয়েছেন তিনি হচ্ছেন যে ডাব্লিউ বি ইয়েটস। 1923-তে তিনি নোবেল পুরস্কার পান। অ্যান্ড হি অলসো হেল্প রবীন্দ্রনাথ টু রাইট ডাউন দ্য ইন্ট্রোডাকশন অফ গীতাঞ্জলি। গীতাঞ্জলির ইন্ট্রোডাকশনটা লিখতে তিনি রবীন্দ্রনাথকে হেল্প করেছেন। And অনেকগুলো ওনার কবিতা আছে, আমরা কয়েকটা নিয়ে কথা বলবো ওনার কবিতা। সো প্রথম যে কবিতা নিয়ে ওনার কথা বলবো এটার নাম হচ্ছে নো সেকেন্ড ট্রয়। নো সেকেন্ড ট্রয় এটা নিয়ে আমরা কথা বলবো। So, এইখানে মডগন নামক একজন নারী আছেন যাকে আমাদের ডাব্লিউ বি ইয়েটস পছন্দ করতেন। সো মডগন ডাব্লিউ বি ইয়েটস কে না, তিনি আবার পছন্দ করতেন হচ্ছে জন ম্যাকব্রাইট নামক একজন অফিসারকে এবং বিয়ে করেছেন। সো আমাদের ডাব্লিউ বি ইয়েটস যখন ফাইনালি ছাকা খেলেন, রিজেক্টেড হলেন, অ্যান্ড হি স্যাড দ্যাট Irish people can fight actually or will fight for their freedom, and the British will kill them. So for you, we may lose our country. We have no another Troy to destroy for a woman actually here. So you see, যে তিনি বললেন তোমার কথা শুনে হয়তো মানুষ অনেক যুদ্ধ করবে, কিন্তু ফাইনালি তো আমরা আয়ারল্যান্ডটাই আমরা শেষ হয়ে যাবো, আমাদের তো আরেকটা ট্রয় নগরী নাই। নো সেকেন্ড ট্রয় এটা তিনি লিখলেন। And then it happens actually. And the poet encourages here a strong call towards peace, leaving the violent way of war or destruction. তিনি যেটা বললেন যে আমরা ধ্বংসাত্মক পথটা ছেড়ে আমরা একটু শান্তির পথে আসি, এই কথাটা বললেন। সেকেন্ড কবিতা আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টার 1916। তো আমাদের এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে 1919-এ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে। সো ইস্টার 1916 যেটা হলো সেটা হচ্ছে যে মানুষ সেভাবে কিন্তু ফাইটটা করলো আয়ারল্যান্ডের পিপল, and which resulted in the execution of several Irish nationalists whom Yeats knew personally. And the poem examines the nature of heroism and its incongruity with everyday life. So আমরা যেটা দেখলাম যে ঠিকই তারা সংগ্রাম করলো, আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পরে আমাদের এই সাবকন্টিনেন্টকে স্বাধীন করা হয়নি। তো যেহেতু স্বাধীনতা দেওয়া হয়নি, সো যেটা as we expected after the first world war, this subcontinent will be freed actually. We will receive our independence, but it hadn't happened actually. So after the Second World War, this subcontinent, this Indian continent actually got freedom. So in Easter 1916, অসংখ্য মানুষ তাদের জীবন হারিয়েছে insurrection against the British, and you know the meaning of insurrection. Insurrection means বিদ্রোহ, যেটাকে রেভলিউশন, ব্রিটিশদের বিরুদ্ধে তারা মানে সংগ্রামটা করে অনেকে মারা যায়। সো তাদের এই মৃত্যুটাকে গ্লোরিফাই করে তিনি লিখেছেন ইস্টার 1916। অ্যান্ড ইন দ্যাট ব্যাটল, ইন দ্যাট ওয়ার, ম্যাকব্রাইড দ্য হাজবেন্ড অফ লেডি মডগন ডাইড অলসো। সো এটা তিনি লিখলেন। এখানে যেটা হলো যে একটা চমৎকার কথা আছে, অল চেঞ্জ আর্টারলি আর টেরিবল, বিউটি ইজ বর্ন। সবকিছু বদলে গেছে, এক ভয়ঙ্কর সুন্দরের কি হয়েছে, সৃষ্টি হয়েছে। তো ঠিক আছে, এই ধ্বংসের মাধ্যমে তো একটা সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি বলি, ইফ উই টক অ্যাবাউট দ্য স্টুডেন্ট পিপল আপরাইজিং অফ বাংলাদেশ, উই লস্ট সো মেনি লাইভস, and around 1,000 lives we lost, and injured people are more than 1,000 actually. And we should say যে I don't know the exact number of the injured people. If you know, you can write down the number in the comment box. So we lost approximately 1,000 lives. But ultimately we got some kind of freedom of thought, freedom of action, and we do believe that we will get a new Bangladesh actually. And two political parties, both BNP and Awami League, they are not liked by the common people of Bangladesh, but as they are the big politician parties, and they come to the power eventually one after another. So it happens in our country as we don't have any other political party. সিস্টেমটা দেখেন। সো একটা ব্যাপার তো ঘটলোই যে আমরা অনেক মানুষকে হারিয়েছি, একটা পরিবর্তন আসলো। এই খারাপের মধ্যেও আমরা একটা ভালো একটা স্বপ্ন দেখি যে অনেক জীবন হারিয়েছি, হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আমরা হয়তো স্টুডেন্টের মধ্যে থেকে বড় কোনো নেতা তৈরি হলে ভবিষ্যতে একটা চমৎকার আমরা হয়তো রাষ্ট্র দেখতে পাবো। কিন্তু
আপনারা যদি পার্সোনালি এখন ধরেন যে বড় যে বিএনপির দল আছে, ওরা তো এখন নির্বাচন দিলে এমনিতে পাশ করবে, নির্বাচনটা হলেই ওরা পাশ করবে, কারণ কেউ হয়তো ভোট দিতে যাবে না, যে কয়টা পাবে ওরাই পাবে, বা কিছু মানুষজন হয়তো যাবে। তো যেই কারণটা হলো যে আবার আগের মতো করেই আমরা হচ্ছে, তারপর আমরা স্বপ্ন দেখি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কি করবে, এটা থেকে শিক্ষা নেবে। তাহলে এই 1,000 মানুষের জীবন ছাড়া কিন্তু এই আশাটা করতে পারতেন না। লাইক আগামী 100 বছর আমাদের পরবর্তী প্রজন্ম এই একটা কথা বলবে, ঠিক আছে তোমরা খারাপ কাজ করছো করো, একজন হয়তো 15 বছর করেছে, তোমরা হয়তো 30 বছর করবা, কিন্তু তারপরে পতন হবে। এটা একদম ট্রু। আজকে একটা ক্লিপ দেখলাম যে ব্যারিস্টার সুমনকে যখন খালেদা জিয়া নিয়ে কথা বলতে বললো, তখন বলল যে ওনার মুক্তি পাবে কি পাবে না এটা আদালত বলবে, ইতিহাস কখনো ছাড় দেয় না, ইতিহাস থেকে শিক্ষা, যে যা করেছে তার প্রাপ্যটা পাবে। তো উপরে হচ্ছে বেশের সময় কথা বলছে টকশোতে, আর নিচে হচ্ছে সে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, বর্তমান সময় এটা দেখাচ্ছে। সো দ্য রিয়েলিটি ইজ আমরা হয়তো 100 ইয়ার্স আমরা এই কথাটা বলবো, এটা থেকে আমরা ইন্সপায়ার্ড হব যে ভালো কাজ করতে হবে, যেই খারাপ কাজ করুক এর পরিণতিটা খুব ভয়ঙ্কর হবে। আমরা অনেক শিল্পপতি দেখেছি, অনেক বড় বড় পলিটিশিয়ান দেখেছি, হয়তো দেশের বাইরে আছে, চুপি চাপি তারা চলে, দ্যাটস কোয়াইট ডিফারেন্ট। সো এটা আমি রিলেট করে দিলাম আমাদের দেশের ঘটনার সাথে। দ্য ওয়াইল্ড সোয়ান এট কুল, এখানে তিনি বলেছেন যে হিউম্যান মাইন্ড চেঞ্জেস উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে মানুষের কিন্তু মনটা পরিবর্তন হয়। সো দিস ইজ দ্য ওপেনিং লাইন অফ দ্য poem. The trees are in their autumn beauty, the woodland paths are dry, under the October twilight the water mirrors a still sky. Upon the brimming water among the stones, 59 swans, the 19th autumn has come upon me. তিনি বললেন সব ঠিক আছে, এই পার্কে আমি আগেও এসেছি, এখনো আসলাম, 19 বছর পার হয়ে গেল, কিন্তু আগের মতন আমি ফিল করতে পারি না, কারণ মানুষের মন না সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। ফর ক্লারিফিকেশন, আমরা যদি বলি এখনকার শীতের সকাল, আপনি যখন স্কুলে পড়তেন বার্ষিক পরীক্ষার পরে বন্ধের শীতের সকাল কিন্তু এক নয়। এখন আপনি সেই ছুটির আমেজ কিন্তু থাকে না, যে এখন অফ ডে তেও আমরা কাজ করি, অফ ডে তে আপনি ক্লাস করেন, যারা ক্লাস করে না তারা ক্লাস করায়, এক্সট্রা আর্নিং এর ব্যাপারে আপনি চিন্তা করেন, অফিসের ট্যুর থাকে। সো এই একই শীতকাল কিন্তু আসছে, একই ডিসেম্বর কিন্তু আসছে, কিন্তু এই ডিসেম্বর আগের মতো না। যেমন ডিসেম্বরে আমরা মনে করি পরীক্ষা টরীক্ষা শেষ হলে স্টুডেন্টরা রেজাল্টের অপেক্ষা করে 1 মাস 1.5 মাসের একটা লং ভ্যাকেশন থাকে, মামার বাড়িতে যাওয়া। কিন্তু এখনকার স্টুডেন্ট সেই বাড়িতে, মামার বাড়িতে, খালার বাড়িতে ঘোরাফেরার সাথে সাথে এক্সট্রা কোচিং করে, কিন্তু ইন আওয়ার কান্ট্রি উই ডোন্ট স্পেন্ড টাইম অ্যাকচুয়ালি ফর স্টাডি টু, উই ডু স্টাডি and join some coaching center, as our education and financial system is not okay, especially for the students. So এই যে একই শীতের সকাল কিন্তু এক না। এখন আপনি এই শীতকালে খেজুরের রস খেতে যেভাবে মজা পাবেন, আপনি কিন্তু ক্যাডার হওয়ার পরে সেই মজা পাবেন না। দেখা যাবে কি পাশের গ্রাম থেকে একজন নিয়ে আসলো, স্যার খেজুরের রস নিয়ে আসছে, আর আপনি যখন হেঁটে ট্রেনে করে, লাইক হচ্ছে আপনি ঢাকা থেকে একদিন বন্ধু বান্ধব মিলে খেজুরের রস খাওয়ার জন্য, আমার কাছে মনে হয় পেতে পারেন আপনার এদিকে নরসিংদীর দিকে পেতে পারেন, অথবা আশেপাশে কোথাও থাকতে পারে, আই ডোন্ট নো ঢাকার কাছাকাছি কোথায় পাবেন, বাট আমি এটা জানি একবার ট্রেনে আসার সময় দেখলাম নরসিংদীতে পাওয়া যায়। সো চিন্তা করলেন 5-7 জন বন্ধু মিলে সকালবেলা বা ভোরবেলা কি করবেন, একটা গাড়ি নিয়ে নরসিংদীতে যাবেন, সেখানে গিয়ে গাছ থেকে কেটে নিয়ে আসবে, খেজুরের রস খাবেন। এই বছর খেয়েছেন কিনা আপনারা জানাবেন। সো এই যে ব্যাপারটা, এইটা যেভাবে এনজয় করবেন সার্টেন পিরিয়ড পরে, সেটা করবেন না। আরো একটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে সেন্ট মার্টিন গেলেন স্টুডেন্ট হিসাবে, সেন্ট মার্টিনটাকে যেভাবে দেখবেন, সেই সেন্ট মার্টিন যদি বউ নিয়ে যান সেই একইভাবে কিন্তু দেখবেন না। আপনি এদিক সেদিক তাকালে তখন খবর আছে, 2 মিনিটেই আপনার বউ কোথায় থাকবে বলবে, এই আমি এখানে তুমি কোথায়। সেই সেন্ট মার্টিন যদি আপনি বাচ্চা নিয়ে যান, তাহলে নিজের বাচ্চা শ্বশুরের বাচ্চা দুইটাকে দেখাশোনা করার পর আর সেন্ট মার্টিন দেখাশোনা করা লাগবে না আপনার। সো একই সেন্ট মার্টিন আছে গাজীপুর, ঢাকা থেকে ঠিক আছে, গাজীপুর তো অনেক দূরে আসলে, ট্রেনে গেলে নরসিংদী আছে। সো আপনি যদি সেন্ট মার্টিন বউ বাচ্চা নিয়ে যান, নিজের বাচ্চা শ্বশুর বাচ্চা দুইটাকে দেখবেন না, সেন্ট মার্টিন দেখবেন, সেন্ট মার্টিন কিন্তু আগের মতোই আছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি রিয়েলিটি। ওকে, লাইক আপনি ধরেন যে বউ আছে, বউ ছাড়া গেলেন, তারপরে প্রত্যেক মিনিটে মিনিটে আপনার কিন্তু হিসাব দিতে হচ্ছে। সো একই প্রকৃতি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। লেখক যখন বান্ধবী নিয়ে গিয়েছে, যখন বান্ধবী ছাড়া গিয়েছে, সেম সিনারি কিন্তু ভেরি করে। সো এই ধরনের একটা হিউম্যান সাইকোলজি, নেচার, এগুলো নিয়ে তিনি কথা বলেছেন। ঠিক আছে, ওকে। সো আমরা ওনার আরেকটা কবিতা নিয়ে কথা বলবো,
দ্য ল্যাকাইলোফিনিস্ট্রি। দ্য ল্যাকাইলোফিনিস্ট্রি হচ্ছে যে affection to live in very serene or in very calm, quiet, quiescent place actually. Openingটা হচ্ছে এরকম, তিনি বলছে, I will arise and go now, go to Innisfree, and a small cabin built there of clay and wattles made. 9 beam rows will I have there, and hive for the honeybee, and live alone in the villa only. আমি জেগে উঠবো, আমি যাব, আমি ইনিসফ্রিতে যাব। সো কবি কি হচ্ছে, এই শহরের জায়গা ছেড়ে তার পছন্দের একটা জায়গাতে যাওয়ার তিনি চেষ্টা করছেন, ইচ্ছে করছেন যে আমি ইনিসফ্রিতে যাব। And I shall have some peace, therefore peace comes dropping slow, dropping from the banks of the morning to where the cricket sings. There midnights all a glimmer, and noon a purple glow, and evening full of the linnet's wings. So যেটা হলো সেটা হলো যে আপনার ব্যাপারটা এরকম আর কি, যে তিনি সকাল থেকে সন্ধ্যা প্রকৃতিটাকে উপভোগ করবেন। সন্ধ্যাবেলায় প্রকৃতিটা কেমন হবে, পাখিরা বাসায় ফিরে যাবে, দুপুরের প্রকৃতি কেমন হবে, এগুলো তিনি এনজয় করবেন। লাস্টের লাইনে কি বলছে দেখেন, while I stand on the roadway or on the pavement's gray, I hear it in the deep heart's core. আমি যখন শহরের ধূসর রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি না লেকের পানিটা কিভাবে তীরে পড়ছে সেটা না আমি আসলে শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। আমি জেগে উঠবো, যাব, আমি নিঃস্মৃতে যাব। সো এইখানে বেসিকলি কোন কথাটা কবি বলা হচ্ছে, আপনার পছন্দের একটা জায়গায় ফিরে যাওয়া। To relate this poem with your very practical life, I can say, if you live abroad, if you become expatriate বাংলাদেশি, প্রবাসী বাঙালি হন, আপনি কখন যে দেশে আসবেন আপনার মনটা ছুটতে থাকে, পুকুর, গ্রাম, পরিবার, মানে you miss always this very place. Yes, it has become really easy for the people. They can talk and they can see the person living uh, outside the country because of some modern technologies. Okay, it's easy, fine. এটা পসিবল স্টিল নাও যে দেখতে পাবে, ইয়াট যে ফিজিক্যালি মানুষ একসাথে থাকবে, এই ধরনের ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার। সো এই যে পছন্দের মানুষের কাছে ছুটে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে দ্য ল্যাকাইলোফিনিস্ট্রি। ওকে, যেমন ধরেন ঈদের সময় যে কোনো মূল্যে ছুটে চলে যান। আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তখন হচ্ছে নোয়াখালী কলেজের গণিত শিক্ষক মতিন স্যার নতুন বিয়ে করেছে। সো ওরাকল নোয়াখালী ব্রাঞ্চে আমার সাথে ক্লাস নিচ্ছে, আমি হচ্ছে যে পাশের রুমে। তো বিয়ে করেছে কিন্তু ভাবিকে এখনো নিয়ে আসে নাই, প্রতি শুক্রবারে শ্বশুর বাড়িতে যায়। তো আমি বললাম যে আহ, স্যার প্রতি শুক্রবারিতে শ্বশুর বাড়িতে যান, আপনার লজ্জা লাগে না? এটা এটা কথা হলো। ঠিক আছে শাখাত এই সপ্তাহে যাবো না। সারাদিন মোটিভেশন দিলাম যাবে না, সন্ধ্যাবেলা বলতেছে না শাখাত আমি যাবো। আমি বললাম এখন তো আপনি বাস টাস কিছু পাবেন না। তিনি বললো না আমি যাবো। তো পরের সপ্তাহে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে গেলেন? আর বলিস না, রাস্তায় এত সমস্যা, কিভাবে যে আমি ধাক্কাধাক্কি করে বাসের মাঝখানে ঢুকে গেলাম আমি নিজেও জানি না। এই যে কিসের টানে তিনি চলে গেলেন, দিস ইজ কল দ্য ল্যাকাইলোফিনিস্ট্রি। নিশ্চয়ই আপনাদের এরকম পছন্দের জায়গা আছে যেখানে ছুটে যেতে চান। কমেন্টে জানান কার এরকম জায়গা আছে যেখানে আপনি পাগলের মতো ছুটে যেতে চান। আছে এরকম জায়গা? মানুষও হতে পারে, পাগলের মতো ছুটে যেতে চান, এরূপ নাই কারো? জায়গাও নাই, মানুষও নাই, কতটা অসহায় আপনারা। শীতকাল কিভাবে কাটাচ্ছে? একজন বলেছে গ্রামে, একজন উনি বলেছে কুষ্টিয়ায়। হাফ লাইফে ফিরে যেতে চাই, হল লাইফে। জাহানা বলেছেন হল লাইফে, হ্যাঁ সেখানে হয়তো উল্টাপাল্টা ঘটনাগুলো ঘটাইতে পারতেন। গুড, হল লাইফে থাকার সময় তো এনজয় করেন নাই, এখন আসার পরে হল লাইফে ফিরে যেতে চান। বাড়িতে কি আনন্দ লাগছে না? আচ্ছা, একজন বলেছেন মনিব কুষ্টিয়া, কুষ্টিয়াতে আপনার কে থাকে, সেখানে যেতে চান। আর বাকিরা কোথাও যেতে চান না, যেখানে আছেন হ্যাপি। গ্রামে বাবা মার কাছে। ওকে, কোন বাবা মা, নিজের আপন বাবা মা নাকি উনার বাবা মা? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। ওকে, নিজের, ফাইন। তার মানে বাকিরা কোথাও যেতে চান না, যেখানে আছেন সেখানে তারা আরামে আছেন, এখান থেকে গেলেই তাদের উল্টাপাল্টা। সো এই জায়গায় তারা আসতে চায় দূরে গেলে। হোস্টেল লাইফ বেটার এনজয়েবল, একজন বলেছেন হোস্টেল লাইফ, হ্যাঁ সেখানে যত উল্টাপাল্টা কাজ আছে করতে পারেন, সারা রাত্র মোবাইলে কথা বলতে পারেন, বাইরে যেতে পারেন, আড্ডা দিতে পারেন, কেউ বাধা দিবে না, অপবিত্র কাজগুলো করতে পারেন, দেন ইটস বেটার হল লাইফ, হোস্টেল লাইফ। ওকে, কোনো ছেলে বলে নাই, মেয়েরা বলছে, দেন গুড, ফাইন। আমরা এখন পড়বো জেমস জয়েস। সো জেমস জয়েস যেটা হলো ফেমাস ফর স্ট্রিম অফ কনসাসনেস। At the beginning of the class we talk about what is stream of consciousness,
idea of narrative technique, and his famous novel is Ulysses. It's really famous novel, and you know Ulysses. It's somewhat similar to the style of the Homer's Odyssey, the ancient Greek epic poem about Odysseus' journey home from the Trojan War to his Penelope in Ithaca. So these novels talk about the modernism, modern system. It is divided into 18 chapters. Each chapter is written following a different style of writing, like a poem, uh, dramatic monologue, stream of consciousness, and again the last chapter is written without using any punctuations. So 18 নম্বর চ্যাপ্টারে তিনি কোনো পাংচুয়েশন ব্যবহার করেন একটা চ্যাপ্টার লিখে ফেলেছেন। সো এন্ড আরেকটা ওনার পড়তে হয় আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান। ইটস অলসো আ মডার্নিজম। মডার্নিজম নিয়ে কথা বলা। সে চিন্তা করে প্রথমে যে আমি হচ্ছে যে ইয়ে হব, যে পলিটিশিয়ান হবো। পরে যখন জানতে পারে পলিটিশিয়ান খারাপ, চিন্তা করে না আমি পলিটিশিয়ান হব না, তাহলে তুমি কি হবা? সে চিন্তা করে আমি তাহলে ধর্মযাজক হব। তো পরে তিনি যে কাজটা করেন, যে ধর্মযাজক কি হবেন তিনি, তিনি হচ্ছে যে নদীর তীরে এসে সুন্দরী মেয়ে দেখে ভাবেন আমি হব বন্ড, আমি কি ধর্মযাজক হব। ফাইনালি তিনি সবকিছু ছেড়ে চলে যান। সো দেয়ার ইজ আ মডার্ন মেসেজ অ্যাকচুয়ালি ফর ইউ গাইস। দ্য লাস্ট ওয়ান ইউ ক্যান রিড it. Suggests that Joy sees the artist as a necessarily isolated figure. It means if you want to be a very creative one, innovative one, you will be very different one, and you will certainly be different from the other persons, people of the society. সমাজের অন্য মানুষ থেকে আপনি টোটালি ডিফারেন্ট হবেন, একেবারে ডিফারেন্ট হবেন। ঠিক আছে? So like talk about the film stars and the artist. জায়েদ খানের ফলোয়ার আছেন অনেকে, জানি অনেক মেয়েরা জায়েদ খানকে পছন্দ করেন। সে বিয়ে করে না, এই জন্য বিয়ে করলে বাসি হয়ে যাবে, মেয়েরা পাগল। সো জায়েদ খান দেখেন দিন শেষে একা, পরিমণির কথা বলেন দিন শেষে একা। সো আর্টিস্টরা না কারোর সাথে মিলে না। ইফ ইউ টক অ্যাবাউট দ্য সাকিব খান, দ্য ফিল্ম স্টার, দ্য সুপার হিরো অফ বাংলাদেশ, দেখেন আলটিমেটলি কিন্তু আইসোলেটেড। সো দিস ইজ দ্য থিং, দ্য মেসেজ অফ দ্য পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। And the last question from Irish writers, Samuel Beckett. এটা very important, and he won Nobel Prize in 1969. Waiting for Godot. Waiting for Godot is so famous, and Waiting for Godot, it's a absurd play, a kind of modern drama that portrays absurdity or meaninglessness of human life. So a kind of modern drama that portrays absurdity or meaninglessness of human life. এটা হিউম্যান লাইফের মিনিংলেস নিয়ে কথা বলে। সো সেটা হচ্ছে কিরকম, যে একটু যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনাকে। আপনি হচ্ছে যে ফেসবুকে ঢুকলেন ক্লাস রুটিন দেখার জন্য। সো 2 ঘন্টা হচ্ছে ফেসবুক চালানোর পরে মনে হলো যে আমি এটা কেন ঢুকলাম, ও ক্লাস রুটিন দেখার জন্য। মাঝখানে আপনার 2 ঘন্টা নাই। দিস ইজ কল অ্যাবসার্ডিটি, দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং, দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং সেম জায়গায়। অ্যান্ড अगेन একটা মেয়েকে পছন্দ হলো, 6 মাস ঘোরাফেরা করলেন, একদিন ডেটিং এ গেলেন, দেখা করতে গেলেন। তো যাওয়ার পরে যেটা হলো, মেয়েটার একটা কল আসলো, ফোন কল আসলো। তখন মেয়েটা বললো যে আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে, পরে আরেকদিন কথা হবে। তাহলে এই 6 মাস যেভাবে এতিম ছিলেন, 6 মাস আগে আপনি এতিম ছিলেন, এই 6 মাস সময় দেওয়ার পর আবার আলটিমেটলি আপনি এতিমই আছেন। সো দিস ইজ কল অ্যাবসার্ডিটি, যেখানে শুরু সেখানে শেষ। সো ওয়াইটিং ফর গডোতে দেখা যায় তারা ওয়েট করতে থাকে যে কেউ আসবে, আজ আসবে না কাল আসবে, এভাবে ওয়েট করতে থাকে, যেখানে শুরু সেখানে শেষ। এন্ড সেভাবে আমাদের আইরিশ লেখক পড়াও শেষ, ডান। বাচ্চারা প্রশ্ন সলভ দিচ্ছি। এবার যারা নতুন তাদেরকে বলি, প্রিলির জন্য যারা পড়ালেখা করছেন তাদেরকে বলি, লিটারেচার থেকে 200-300 প্রশ্ন পড়লে হয়। এই প্রশ্নগুলো আমার সাহিত্যের বইয়ের শুরুতে পাবেন, বিগত বছরের কিছু প্রশ্ন, অ্যান্ড দেন হচ্ছে নতুন যা পড়াবো। 7টা ক্লাস নিব লিটারেচারের উপর। এই 7টা ক্লাস করলে আপনি মোটামুটি আই হোপ যে 10-12 ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে? আর ক্লাসের সিস্টেম হচ্ছে, ক্লাসে বই বা লেকচার শিট নিয়ে বসবেন, আমি হচ্ছে আপনাকে আলোচনা করব, আপনাকে নোট করার সময় আমি দিব না, কারণ এই সবগুলো লেখা আছে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এতক্ষণ যারা আলোচনা কম বুঝেছেন তারা এখন প্রশ্ন সলভ করবেন। প্রশ্ন সলভ করলে আপনি রিয়েল ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। বুঝতে পারলাম বিষয়টা?
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এখন 1 থেকে 7 পর্যন্ত খাতায় আপনি আনসার করবেন। 1 থেকে 7 খাতায় আনসার করবেন। অ্যান্ড আমি হচ্ছে যে এখানে 20টা প্রশ্ন আইরিশ লেখকদের থেকে প্র্যাকটিস করাবো। এতক্ষণ যারা কম বুঝেছেন তারা জাস্ট হচ্ছে এটাকে ফোকাস করবেন। 1 থেকে 7 আনসার হলে ডান লিখবেন। ওকে, ইউর টাইম স্টার্টস নাও। একুশ পর্যন্ত শেষ হলে লিখবেন হচ্ছে অল ডান। আর যারা মিস করেছেন আনসার দেওয়ার সময় তখন আপনি দেখে নেবেন। হ্যাঁ,
ওকে, আনসার দিচ্ছি। সবাই রেডি? ফাইন। দেখেন, এলিজাবেথ ডুলিটল, আলফ্রেড ডুলিটল, আমরা জানি এটা নেওয়া হয়েছে প্যাগমিলিয়ন থেকে, যেখান থেকে মুভি হয়েছে মাই ফেয়ার লেডি। ওয়ান। ইউলিসিস, ইউলিসিস উপন্যাসটা হচ্ছে জ্যাম জয়েস, ইউলিসিস কবিতা হচ্ছে আলফ্রেড টেনিসন। অ্যান্ড হু রোড দ্য ইন্ট্রোডাকশন টু রবীন্দ্রনাথ ঠাকুর সংস অফ অফারিংস? এটা আমরা জানি যে এটা ডব্লিউ.বি. ইয়েটস অনেকটা হেল্প করেছে। ফেমাস আইরিশ পোয়েট এন্ড ড্রামাটিস্ট, বিখ্যাত আইরিশ পোয়েট এন্ড ড্রামাটিস্ট, এটা হচ্ছে যে কে? অ্যান্ড ডব্লিউ.বি. ইয়েটস। দ্য ডেভিলস ডিসাইপল, আমরা জানি ডিডি দিয়ে আপনি পড়তে পারেন, জর্জ বার্নার্ড শ। সেন্ট জুয়ান, জর্জ বার্নার্ড শ। And the greatest modern dramatist, answer D. Irish dramatist, G.B. Shaw. And not a novelist, W.B. Yeats. And Austen is from, Jane Austen is from romantic period, সেটা আপনারা জানেন। ক্যান্ডিডা, ক্যান্ডিডা আমরা বলেছি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, J.B. Shaw. Isle of Innisfree, W.B. Yeats. Riders to the Sea, one-act play. So solving the questions from the previous exams are really important, Rabindranath Tagore was translated. Actually, this question is not right. Actually, Rabindranath Tagore himself translated Gitanjali. Okay. Man and Superman, G.B. Shaw. No second Troy, no second Troy, and it's definitely a poem. Poem. And Pygmalion, romantic comedy. My Fair Lady, Pygmalion. Not an Irish writer, and definitely it will be D.S. Lawrence. D.S. Lawrence is a British one, and he's also a modern writer. Caesar and Cleopatra, a play by Bernard Shaw. And North American one, W.B. Yeats is from Irish. All chains to chains are utterly a terrible beauty is born. It's 1916. So let me know your score. কে কত পেয়েছেন 21 থেকে আমাকে একটু বলেন। 19 পেয়েছেন মেলোডি, and 19, 17 আমার শুধু একটা ভুল হয়েছে, 20 পেয়েছি গুড। And what about others? Okay, so no problem at all, no problem. So what's your point actually? If you would like to score better, you need to be concentrated. You need to pay your attention actually carefully, and you will score better, I do believe. And we have another test after discussing the British writer. So let me know, পারবেন কিনা আপনারা আমাকে বলেন। পারা যাবে? ওকে, সো আমরা ব্রিটিশ রাইটার স্টার্ট করতে পারি যতটুকু পসিবল হয়। D.H. লরেন্স, ব্রিটিশ রাইটার। সো কিভাবে আমরা পড়বো উনাকে, D.H. লরেন্সকে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। D.H. লরেন্স is a great modern novelist, famous for his novel Sons and Lovers. And Sons and Lover is autobiographical novel.
Okay, so পড়বেন কিভাবে? The first novel written by D.S. Lawrence is The White Peacock, and he is famous for his autobiographical novel Sons and Lovers. If you can um, read out all the names of the novels, that will be easier for you actually. The Rainbow, Women in Love, Lady Chatterley's Lover, A Modern Lover. So out of six, four novels contain the word love, love. So we should relate D.S. Lawrence with love, and easily four novels will be remembered. Okay. And the lovers like Rainbow and the White Peacock. So these are the six novels written by D.S. Lawrence. So read this one, it will be easier for you. একটু রিডিং পড়েন, আপনাদের জন্য সহজ হবে। পড়েছেন? ডান লিখেন পড়ে থাকলে। ডান লিখেন। আমরা সানস এন্ড লাভার্স নিয়ে কথা বলবো। সানস এন্ড লাভার্স, actually some of the novels written by D.S. Lawrence was forbidden, এটা নিষিদ্ধ ছিল, somewhat banned, because of his theory actually. He followed Freudian theories, like somewhat is weird actually, was weird at that very time. So I'm going to discuss the Sons and Lovers. Mrs. Morrell gave birth 4 children, William, Annie, Paul, and Arthur. She likes Paul more now, and she doesn't want that Paul gets married with any girl. She doesn't want it. She thinks Paul should always be for her mother, actually. So we see that Paul has fallen in love with a girl by the name of Miriam, and later, and he falls in love with Clara. Finally, both of the girls left him, and he came to know a very horrible news about his mother's serious cancer. And in order to soothe these sufferings, Paul gives his mother a large number of morphia tablets in order to end his mother's torture. So you see here that somewhat he's always for her mother. And the theory is that যদি সোসাইটিতে মনে করা হয় this very way, যে ছেলেটা সবসময় মায়ের কথা শুনবে, মায়ের কাছে থাকবে, this is a little bit the theory of Freudian. Right now it's okay, it's fine. I can give you some better examples from the literature point of view, like Hamlet. You see, when Hamlet's mother married his uncle after the death of his father, and Hamlet said, "Filled the name is women." নারীর আরেক নাম ছলনা বা দুর্বলতা। So in our society, you see a better conflict. যে ধরনের একটা কনফ্লিক্ট আপনি দেখতে পাবেন অলওয়েজ, ঠিক আছে? যে লাইক হচ্ছে, আমরা যদি বলি, আচ্ছা, বউ চাইবে জামাই তার কথা শুনুক, মা চাইবে যে সন্তানের কথা শুনুক। These very conflict somewhat is similar to the Freudian theories. So যার জন্য সাহিত্যকর্ম দীর্ঘদিন এগুলো নিষিদ্ধ ছিল। And another literary pieces written by D.S. Lawrence is also, focused on different theory, and it was also banned. This is Lady Chatterley's Lover. Her husband became important. Her husband became important, and she started liking the manager of the farm. Finally, they loved each other, and she thought that I should go to the manager of the farm,
and as I gave him my heart, I should give everything. So here the theory is that if you likes anyone, you should beat physically. So it's a disaster actually for the society. সমাজে যদি এমন হয় যেখানে আপনার মন গেল সেখানে আপনি চলে গেলেন, সো মন কত জায়গায় যেতে পারে। সো ইট ওয়াজ সামওয়াট weird at that very time, but right now it's fine and okay. আমরাও সেটা বলি যে তুমি যাকে পছন্দ করো না তার কাছে কেন থাকবা, ডিভোর্স ব্লা 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 হ্যাপেনিং রেগুলারলি incessantly because of these theories. আপনারাও বলেন যে মন না চাইলে তুমি বাদ দাও এসব সবকিছু। সো বাই দিস ওয়ে দে আর হ্যাপেনিং। সো ডিএস লরেন্স কিভাবে পড়বেন? সানস এন্ড লাভার্স, লরেন্স লাভ থেকে মিলিয়ে পড়বেন। পারা যাবে ডিএস লরেন্স সানস এন্ড লাভার্স, লেডি চ্যাটার্লিস লাভার লিখেছেন। প্রথম নোবেল হচ্ছে হোয়াইট পিকক, সাদা। পারা যাবে ডিএস লরেন্স থেকে এই দুটা প্রশ্ন? ইজ ইট পসিবল? Okay, and what about others? Do you have all the students? Do all the students have book with them while studying, or you are writing, guys, taking the screenshots? আমার যে চেহারা স্ক্রিনশট নিলে আপনি বিরক্ত হয়ে যাবেন, সো আমাকে বলবেন যে স্ক্রিনশট নিব, আমার চেহারা অফ করে দিব। ডাটার চেহারা হইলে দেন ইট ওয়াজ ফাইন দ্যাট ইউ আর টেকিং সাম স্ক্রিনশটস। এসএস নিয়ে কেন বই দাগান না কেন, কি সমস্যা? What's your problem? 8K, is it a boy or a girl? I don't know. Why you are confusing? Boy is a boy. So we are confused like Joel sir. Joel sir ছেলে না মেয়ে বলেন? So George Orwell. Okay, George Orwell. George Orwell was born in the subcontinent, Burma, Motihari. জুয়েল স্যার লেজেন্ড, হ্যাঁ বুঝছি তুমি জুয়েল স্যারের ফলোয়ার, নষ্টদের ফলোয়ার। শীতকাল আসছে, পবিত্র হও, আমার থেকে পানি পড়া নিও। সো হি ওয়াজ a police officer and observed the imperialism of the subcontinent and famous for Animal Farm. It was written focusing on the রুশ রেভলিউশন, রুশ বিপ্লবটাকে কেন্দ্র করে লিখেছেন, and also another short essay, Shooting an Elephant, short story you can say. So Roosh revelation is satirized in Animal Farm. Animal Farm is so great novel, you know. If you take some novels from the 20th century, Animal Farm is one of them. Okay. So Animal Farm এর ঘটনা হচ্ছে এরকম যে ফার্মের ম্যানেজাররা ভাবলো, পশুরা ভাবতেছে ম্যানেজার সারাটা দিন আরাম করে ড্রিঙ্কস করে ঘুমায়, আমরা সারাদিন কাজ করি, কেন দুপায়েরা এত সুবিধা নেবে কেন? দেন তারা চিন্তা করলো আমরা যদি ফার্মটাকে চালাই, পশুরা ম্যানেজারকে হটিয়ে দিল, তারাই এখন মালিক, তারা তাদের মতো করে সব কাজ তারা নিজেরা করে। তারা নিয়ম করলো, ঠিক আছে এখন যেহেতু মানুষ নেই, আমরাই মালিক, তো আমরা কতগুলো নিয়ম করলাম, মানুষের মতো আমরা ড্রিঙ্কস করব না, আমরা হচ্ছে যে আহ নরম বিছানায় ঘুমাবো না, চার পায়ারা আমাদের হবে যে বন্ধু, যাদের পালক আছে তারা হবে বন্ধু, বন্দীদের কোনো ক্ষতি করব না, সো ব্লা ব্লা ব্লা। ফাইনালি রাষ্ট্র চালাইতে গিয়ে দেখে যে অনেক পশু কাজ করে না, তখন যারা কাজকর্ম করে তারা আবার বিদ্রোহী হয়ে গেল। তারা যেটা করলো, তারা ড্রিঙ্কস করে, বললো যে ঠিক আছে ড্রিঙ্কস করা যাবে কিন্তু মাতাল হওয়া যাবে না। একদিন তারা ওই রুল গুলো থেকে আরেকটা রুল চেঞ্জ করলো, যে সেটার কাছে যে বিছানায় ঘুমানো যাবে, তবে নরম বিছানায় ঘুমানো যাবে না। তো সব নিয়ম চেঞ্জ করে লাস্টে একটা নিয়মে রাখলো, অল এনিম্যালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। সবাই সমান কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, কয়েকটা অন্যদের থেকে ডিফারেন্ট আছে। সো লাইক আমরা যদি বলি এখন, আমি একটু আমাদের সাবকন্টিনেন্ট বা আমাদের দেশের সাথে রিলেট করে দিই, যারা দোজ আর দ্য নিউ স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফর লিটারেচার ক্লাস, ফর ইউ গাইস, আপনাদের জন্য যেটা বলি, লিটারেচার, কোন লিটারেচার গুলো আসলে পড়ানো হয় এটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে, কোন লিটারেচার গুলো পড়ানো হয়। সো লিটারেচার বেসিকলি পড়ানো হয় হচ্ছে আপনার
যেগুলো মানে সব সময় না চলে এরকম লিটারেচার। আপনি যদি লিটারেচার পড়েন, আপনি দেখতে পারবেন প্রত্যেকটা লিটারেচার হচ্ছে আপনার পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন তার সাথে আপনি রিলেট করতে পারবেন, বিকজ দে আর অ্যাকচুয়ালি ক্লাসিক, দিস ইজ ওয়াই দে আর বিং টট অ্যাকচুয়ালি। ওকে, সো ওই লিটারেচারে আপনাকে পড়ানো হয় যেগুলো যুগের সাথে মিলে। ইফ আই সে দ্যাট দ্য পোস্টম্যান, সো any literature about postman will not be taught in this present condition. বর্তমানে কিন্তু ডাকঘর করা পোস্টম্যান নিয়ে আপনাকে পড়াবে না, কারণ ইট ভ্যানিশড অ্যাকচুয়ালি, ইট গন। সো আপনি দেখবেন যে এখন প্রযুক্তি নিয়ে পড়াবে, ফেসবুক রিলেটেড, ফেসবুকে কি প্রবলেম হচ্ছে, অ্যান্ড দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলা হবে, অ্যান্ড নিউ টেকনোলজিস নিয়ে কথা বলা হবে, সায়েন্স ফিকশন নিয়ে কথা বলা হবে, মুভিজ নিয়ে কথা বলা হবে যে মুভি প্রচুর আয় করছে, বিকজ সবকিছু আর্থসামাজিক অবস্থার সাথে মিলিয়ে পড়া হয়। সো ইন অ্যানিমাল ফার্ম যেটা হলো, আহ, রুশরা মনে করেন যে বিপ্লব করে একজনকে হটিয়ে দিয়ে আরেকজন আসলো, তো পরবর্তীতে দেখা যায় তারাই যদি আবার সেম করে, যে মানুষের ভাগ্যের যদি পরিবর্তন না হয় তাহলে তো এটা লাভ হলো না আসলে। আমি যদি বলি এখন ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এখানে আছে, শেখ হাসিনা নাই, ফাইন। সো জিনিসপত্রের দাম যদি না কমে, এখন যদি বিচার ব্যবস্থা ঠিক না হয়, চুরি ডাকাতি বন্ধ না হয়, তো তো একই হলো, তাই না? এটা তো সেম হয়ে গেল অ্যানিম্যাল ফার্ম। সো আমরা কি চাই? আমরা চাই যে যারা এখন সরকারে আছে, আমরা বলতে পারি যে বিএনপি ক্ষমতায় আছে, তারাও তো দখলবাজি শুরু করে দিয়েছে, চাঁদাবাজি দখলবাজি আগের মতো করে। এটা কয়েকদিন আগে শুনলাম যে কাকে কোথায় পিটাচ্ছে না করছে। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ sacrificing so many lives actually? So this is the thing actually, animal farm। এটা অ্যালিগোরিক্যাল নোবেল, প্রশ্ন আসবে রুশ বিপ্লবকে স্যাটায়ার করা। 1984, so 1984, ইটস গ্রেট স্টোরি অ্যাকচুয়ালি 1984টা। ডায়লগটা হচ্ছে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। আমরা আজকে কথা বলছি, এগুলো রেকর্ডেড থাকছে, আপনাদেরকে রেকর্ডেড দেওয়া হবে, অ্যান্ড দেন হচ্ছে যে এগুলো যখন রেকর্ড থাকবে তখন অনেক পরে অনেকে কাট পেস্ট করে এভাবে সেভাবে করে, যেমন আজকের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে বলছি, আমি হয়তো ক্লাস রেকর্ডেড ক্লাস কোথাও ধরেন আপলোড করে দিলাম, সে ফর এক্সাম্পল আমি যদি ইউটিউবে আপলোড করে দিই, অনেক পরে আমি বিখ্যাত হলে এগুলো দেখবে, দেখে দেখে মনে করেন এই ঝামেলাগুলো করবে যে আপনি তো হচ্ছে যে এই কথাগুলো কি করেছিলেন, বলেছিলেন। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, যে এখন যে ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। সো বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ মানে কি, নোবেলের নাম হচ্ছে 1984, এটা লিখেছে 1949, যে অনেক পরে এরকম ঘটনা ঘটবে। আমরা যদি গডের কথা বলি, স্রষ্টার কথা বলি, স্রষ্টা হচ্ছে কি, আমি যত অপকর্ম করেছি বা যত খারাপ বুদ্ধি দিয়েছে এগুলো আমাকে দেখাবে সামনে। তো আপনি বলতে পারেন কিভাবে? এই যে এইভাবে আমরা এখন কথা বলছি, এটা রেকর্ডেড থাকবে, পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। ব্যাক টু 15 ইয়ার্স, গত 15 বছর আগে তো আমরা এরকম চিন্তা করি নাই যে আমি কথা বলতেছি এত ইজিলি রেকর্ড হয়ে যাবে এবং এগুলো দেখা যাবে। দ্যাটস উইয়ার্ড অ্যাকচুয়ালি, ইজন্ট ইট? সো এইভাবে তিনি প্রিডিক্ট করেছেন যে এরকম করে হবে। সাহিত্যকর্ম কিভাবে পারবে? জর্জ থেকে যদি আপনি জিওগ্রাফি কথাটা নিয়ে আসেন, আহ, জর্জ থেকে যদি আপনি জিওগ্রাফি কথাটা নিয়ে আসেন, সো জিওগ্রাফি চ্যানেলে আমরা এনিম্যাল বা এলিফ্যান্ট নিয়ে আলোচনা করি, সো এটা ইজি হবে। এভাবে আপনারা বই থেকে মনে রাখার কৌশল বা শর্টকাটটা একটু পড়বেন। ওকে, সো নাও শুটিং এন এলিফ্যান্ট, ইটস টকিং অ্যাবাউট দ্য এন্টি ইম্পেরিয়ালিস্টিক অ্যাটিটিউড the writer served as a police officer in Lower Burma, and the writer had no intention to uh, kill the domestic elephant. He was compelled to kill it to save his face. এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে কিরকম, যে একটা হাতি হচ্ছে কাদার মধ্যে পড়ে গেল, তো জনগণ হাতিটাকে হত্যা করবে, পুলিশে কল করলো যে আপনি আসেন, আপনি হাতিটাকে হত্যা করেন। পুলিশ আসলো, পুলিশে এসে দেখলো যে রাইট নাও ইটস নট নেসেসারি টু কিল দিস ডোমেস্টিক এলিফ্যান্ট, বিকজ ইট সিমস সো মাইল্ড। এটা তো এখন খুব ভদ্র দেখায়, এটাকে আমরা কেন হত্যা করব? মানুষ তো ছুরি বালতি নিয়ে আসছে যে তিনি এটাকে হত্যা করবে, এটা মাংস টাংস তারা নিবে, বাট তিনি তো এটা হত্যা করতে চায় না।
কিন্তু তিনি দেখলো হত্যা না করলে সাধারণ মানুষ বলবে যে তিনি তো হোয়াইট পিপল, ব্রিটিশ, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ বলবে যে এটা কাপুরুষ, বন্দুক আছে, এটা হত্যা করতে পারে না, সে একটা কাপুরুষ টাইপের মানুষ। The writer had no intention to kill the domestic elephant. He was compelled to kill it to save his face. নিজেকে বাঁচানোর জন্য সে হত্যা করলো। তিনি এখানে বলেছেন যে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আমরা এতটা ভদ্রনম্র ছিলাম না, যার জন্য আমাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য আসলে বিদেশিরা আসছে, এসে কি করলো মনে করেন এই যে শাসন করা শুরু করলো। দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। দ্য ইম্পেরিয়ালিস্টিক রুল ওয়াজ এন ইভল। ইম্পেরিয়ালিস্টিক রুলটা ইভল ছিল, এটা ব্যাখ্যা করেছেন। ওকে, আমরা যদি আমাদের এই সাবকন্টিনেন্ট দিয়ে ব্যাটার বুঝতে চাই, তাহলে আমাদের মনে হয় যে বুঝতে হবে অন্য একজনকে পড়তে হবে, ব্যাটার ইএম ফ্রস্টার। ইএম ফ্রস্টার আ প্যাসেজ টু ইন্ডিয়া। সো আ প্যাসেজ টু ইন্ডিয়াতে যেটা হলো, আপনি প্যাসেজ টু ইন্ডিয়াতে যে অ্যাডেলা কুইস্টেড, মিসেস মোর, তাদের নিয়ে কথা বলা। রনি ইজ আ ম্যাজিস্ট্রেট অফ দিস এরিয়া অ্যান্ড হি ইজ গোয়িং টু ম্যারি অ্যাডেলা কুইস্টেড। So his mother is Mrs. Moore. Mrs. Moore thought before getting married, you should visit the place where my son actually works. So they came to India to see the real India. Adela Quisted, Mrs. Moore, তারা ইন্ডিয়াতে আসলো যে অ্যাকচুয়াল ইন্ডিয়াটা তারা দেখবে। And they happened to meet ডক্টর আজিজ। ডক্টর আজিজের সাথে তাদের কি হয়ে গেল, দেখা হয়ে গেল। সো ডক্টর আজিজ তাদেরকে মারাবার কেভস বিভিন্ন কিছু তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ডক্টর আজিজ। সো আমরা যেটা দেখলাম যে আজিজ যখন ওনাকে মারাবার কেভসে নিয়ে গেল, তো অ্যাডেলার তো বিয়ে হয় নাই, অ্যাডেলার যেহেতু বিয়ে হয় নাই, তখন কি হলো ঘটনাটা, অ্যাডেলা আহ মনে করলো যে আজিজ মনে হয় আমার সাথে কিছু একটা করতে চাচ্ছে আসলে। তো মারাবার কেভের মধ্যে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয়, হ্যালোসিনেশন হয়, অ্যান্ড she thought that Aziz seduced her. From this point of view, the British people captured, cordoned Dr. Aziz. Aziz is a Muslim. So at the very beginning of the novel, it is shown that Hindus and Muslims are actually two parts of the world. They don't like one another, and they always are quarreling and spreading hates instead of love. So তারা মানে এরকম একটা দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে। তো ব্রিটিশরা যখন আমাদেরকে ভাগ করলো, দেখেন আমাদেরকে ভাষার ভিত্তিতে না, which is really important, countries divided according to the language, where we are divided according to the you see religion. তারা কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশকে রাখলো, দুই টুকরো করে দিল তারা। বরং তিন টুকরো হতে পারতো, যে বাংলা ভাষাভাষী একটা হতে পারতো, অ্যান্ড অবশ্য এটাও হয় না, কারণ ইন্ডিয়াতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, বা ওরকম একটা সিস্টেম করতে পারতো যে পাকিস্তান হবে যে এই পার্টটা মনে করেন যে ইন্ডিয়ার সাথে থাকলো। তো সেটাও মুসলিম হিসাবে এতই সমস্যা ছিল হিন্দু মুসলিমের, তারা বাধ্য হয়েছে যে ধর্মের ভিত্তিতে ভাগ করতে, কারণ হিন্দু মুসলিমরা আমরা এরকম একটা বাজে অবস্থার মধ্যে ছিলাম। সো ইউ সি যে একে অপরকে দেখতে পারে না। কিন্তু ডক্টর আজিজকে যখন আটক করা হলো, আম, এই সাবকন্টিনেন্টের ইভেন হিন্দুরাও জানে যে আজিজ হচ্ছে ভালো মানুষ, তাকে ফাঁসানো হয়েছে। So, তখন আপনার তারা টাকা পয়সা তুলে ডক্টর আজিজকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। ফাইনালি তারা ডক্টর আজিজকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করে আনলো। সো যেখানে হিন্দু মুসলিম একে অপরকে দেখতে পারে না, কিন্তু তারা কি করলো, তারা কিন্তু আপনার ইয়ে করে ফেললো, যে এক হয়ে গেল যখন ব্রিটিশ বিরোধীর কথা বলা হয়। সো এটার মূল ডায়লগ হচ্ছে কি, উই মে হেট ওয়ান অ্যানাদার বাট উই হেট ইউ দ্য মোস্ট। আমরা হয়তো একে অপরকে না অপছন্দ করি, কিন্তু আমরা সবচেয়ে বেশি অপছন্দ করি তোমাকে। সো ব্রিটিশরা শুটিং এন এলিফেন্টের মাধ্যমে প্রুফ করার চেষ্টা করলো যে তোমরা মানুষ খারাপ, তোমাদেরকে আমরা সভ্য রাখার জন্য এই কাজটা করছি। স্টিল নাও উই আর প্রুভিং দ্যাট উই আর নট গুড। If you think about the common people of Pakistan, Bangladesh, and India, you will see that the people always are struggling. They are spreading hates
rumors, and we are killing our brothers relentlessly without thinking the consequences, what is waiting for us, and without giving much importance on research and some other meaningful activities. We are doing some silly things that are taking our lives, damaging properties, and so many um, bad things. Actually, we can say, we can associate our activities with very bad things. So we are doing so, and we are proving that our the politics of Bangladesh and Pakistan are not good. Actually, you see, the people, we are not good. You know it very well. So তারা মনে করলো যে যে আমরা খারাপ। সামহাট আমি বললাম যে ঠিক আছে, খারাপ, কিন্তু আমরা কখনো না বিদেশি শাসনটা চাই না। আই ডু বিলিভ দ্যাট ইভেন এখন যেহেতু আমরা ইন্ডিয়ার কথা আমরা বলে থাকি যে ইন্ডিয়ার আমলিক থাকা মানে ইন্ডিয়ার অধীনে আমরা চলে যাওয়া, তো যেটা হচ্ছে যে আমরা সামহাট আমরা হয়তো ফিল করতে পারি এখন যে ব্যাপারটা এরকমই। তো আমরা না আসলে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, কেউই ইন্ডিয়ার অধীনে আমরা যেতে চাই না, বাট সামহাউ আমরা কারো না কারো অধীনে থাকতে হয়। সো ব্রিটিশের সময়টা ছিল এরকম যে হিন্দু মুসলিম আমাদের প্রবলেম থাকতে পারে, কিন্তু আমরা কেউ আসলে ব্রিটিশদের অধীনে আমরা থাকতে চাই না। তারা শাসনের নামে শোষণ করেছে। এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, ইটস অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, অ্যান্ড ইটস ট্রু। এটা ব্রিটিশ সাম্রাজ্যের কিন্তু বিপক্ষে কথা বলেছে, কিন্তু স্টিল নাও বিদেশিরও বলেছে হ্যাঁ এটা ঠিক আছে, আসলে শাসনের নামে শোষণও আমরা করেছি। সো শুটিং এন এলিফেন্টে যেটা প্রুফ করার চেষ্টা করা হয়েছে, এবং যেটা বলেছে যে মানে ইম্পেরিয়ালিজম শাসনটা খারাপ। সো প্যাসেজ টু ইন্ডিয়ার মাধ্যমে এই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমরা এখন পরবর্তী লেখক নিয়ে কথা বলবো। আপনারা কি বুঝতে পারছেন নাকি বেশি জটিল মনে হয় আপনাদের? লিটারেচার কি বেশি জটিল মনে হয়? একটু বলেন তো কমেন্টে বা আনমিউট করে। আজকে টপিক বেশি এমনি, ঠিক আছে, কিন্তু লং হয়ে যাচ্ছে ক্লাসটা। ক্লাস লং হয়ে যাচ্ছে, ক্লাস তো 2 ঘন্টা, তাই না? আমাদের 25 more minutes আছে। হ্যাঁ, আপনাকে অনেক পড়তে হবে, মডার্ন পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে এরকম বেশি পড়তে হয়। আর কি সমস্যা বলেন? টপিক বেশি, আর আর কোনো সমস্যা নাই? ওকে, সবাই তাহলে খুব মেধাবী স্টুডেন্ট, নো প্রবলেম। হেনরি গিবসন, ইটস আ প্রবলেম প্লে। হেনরি গিবসন যেটা হয়, ডলস হাউস লিখেছেন। এখন আমাকে বলেন ডলস হাউস বলতে কি বুঝেন? আর ডলস হাউস বলতে কি বুঝেন বলেন? ডলস হাউস বলতে এখানে বোঝানো হয়েছে একটা নারীকে মানে পুতুলের ঘরের মতো করে রাখা হয়। সো নুরা নামক একটা চরিত্র আছে, জামাইয়ের সাথে জামাই যা বলে তাই, নিজ থেকে কিছু করে না। ওকে, সো মাঝে মাঝে মিথ্যা বলতে হয়। চকলেট নিয়ে আসলে বাজার থেকে বলে যে না আমি তো চকলেট নিয়ে আসি নাই, বকাঝকা করবে। অ্যান্ড শি সেজ, আই উড নেভার ড্রিম অফ doing anything you didn't want me to. You have never loved me. You have only found it pleasant to be in love with me. And I have been your doll wife here just as to my was Papa's doll child. So this play talks about the condition, living standard of the woman. বলছে আমি এখানে তোমার হাতের পুতুল যেমনটা ছিলাম বাবার হাতের পুতুল। যেমন ঘুরতে যদি যেতে চান আপনি, আপনাকে আপনার বাবা মা বলবে জামাইয়ের সাথে ঘুরতে যেও, তখন মাকে জিজ্ঞেস করবেন আমার বাবা তোমাকে কত জায়গায় ঘুরে নিয়ে আসছে বলো। ঠিক আছে, কিছু বললে বলে যে বিয়ের পরে যা করার বিয়ের আগে করে আসে, বিয়ের পরেরটা পরে, আগেরটাই আগে। সো ইউ সি দ্য পয়েন্ট হিয়ার, যে নারীর অধিকার, নারীকে আমি আরো অনেক ক্লাসে বলেছি, অ্যান্ড some countries still now they think that children and women are the property of the society and the man. তারা মনে করে সন্তান এবং নারী হচ্ছে পুরুষের
আর হচ্ছে যে সমাজের সম্পদ, and they will do anything what they want, যেটা চায় সেটাই করবে। ঠিক আছে, ও হচ্ছে বিষয়টা। নোরা বলতেছে the moment she leaves her home is the moment her life begins. The moment she leaves her home is the moment her life begins. So Doll's House, Henry Gibson লিখেছেন, Norwegian playwright, and he is so famous. Sometimes he is called the father of uh, English drama, and it's really important. The best writer of tonight's class from the British point of view, and it is T.S. Eliot. T.S. Eliot হচ্ছে best one. Thomas Stearns Eliot, and British American writer, was born in USA. So TSE USA ভাবে পড়বেন, TSE USA এটা পড়বেন। So famous. In 1948 he won Nobel Prize for the Wasteland. 1948 ওয়েস্টল্যান্ডের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। And the best poem of modern period, to me the best poem of English literature, this is the Wasteland. And a student of English department never receives honors degree without studying this very poem, the Wasteland. It's a great poem actually, and the best poem of literature. He won Nobel Prize for it. How he described modern society, conflicts, problems. No solution actually. Last, at the very end of the poem, he talked about that we should follow the religion. Okay. And literary criticism is traditional and individual talent. So TTT এভাবে পড়বেন, TTT। T.S. Eliot কে যদি পড়েন TTT, ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, TT দিয়ে পড়বেন, TTT। ঠিক আছে, সো তাহলে এটা আপনার মনে থাকবে, ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। অ্যান্ড the Wasteland, the brokenness and loss, numerous allusions in the First World War suggest that the war played a significant part in bringing about this social, psychological, and emotional collapse. We are spiritually barrenness. আমাদের হৃদয়টা স্পিরিচুয়ালি ব্যারেননেস, এখানে আর ভালো কিছু হয় না। যত প্রবলেমস আছে মডার্ন পিরিয়ডে সব ব্যাখ্যা করা আছে, লাইক মালিক শ্রমিককে কিভাবে এক্সপ্লয়েট করে, অ্যান্ড দেন কিভাবে রিলেশন করে, ছেলে ছেলে রিলেশন, অ্যান্ড ইভেন বিয়ের পর অনেকগুলো বাচ্চা নিলেন, চেহারা নষ্ট হয়ে গেল, আপনি চিন্তা করলেন কি হবে, ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, কতগুলো টুকরো টুকরো ঘটনা একসাথে জোড়া দিয়েছে মডার্ন পিরিয়ডের মতো করে। সো ইটস এ গ্রেট পয়েন্ট, এর উপরে কোনো কবিতা হয় না। ওপেনিং লাইন, April is the cruelest month, breeding lilacs out of the deadland, mixing memory and desire, starring the roads with spring rain. যে এপ্রিল হচ্ছে স্প্রিং, বসন্তের মতো ফুলে ফুলে পরিপূর্ণ, আমরা বলছি এটা হচ্ছে ক্রুয়েলেস্ট মান্থ। কেন বললো এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ? আমরা অগাস্টকে কতটা সম্মানের সহিত দেখতাম, 15ই অগাস্ট, তাই না? এখন 5ই অগস্ট। অগাস্ট শব্দের অর্থ হচ্ছে রেসপেক্ট। এখন এই অগাস্টে আমাদের, আমরা যদি মনে করি আর কি যে বিপ্লব, মুক্তি, সো হতে পারে। এখন আপনি একটা চমৎকার একটা মাসকে বললেন যে এটা ক্রুয়েলেস্ট মান্থ, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। ব্রিডিং লাইলাক্স আউট অফ দ্য ডেডল্যান্ড, কেন? কারণ যেগুলো মরে গিয়েছে এক প্রকার, এগুলো থেকে আবার প্রাণ ফিরে পাচ্ছে। আমরা যদি অগাস্টের কথা বলি, অনেকে আশা ছেড়েই দিয়েছিল, আয়নাগর এটা সেটা, আমরা শেষ আশা, এখান থেকে আবার কিভাবে আমরা বের হয়ে আসছি। ব্রিডিং লাইলাক্স আউট অফ ডেডল্যান্ড থেকে তারা জন্মগ্রহণ করছে। মিক্সিং মেমোরি এন্ড ডিজায়ার, আগের কথা মনে পড়ছে, এখন বাইরে এসে মানুষ আয়নাগরের কাহিনী বলছে। অনেকে তো একেবারে বাঁধে দিয়ে দিয়েছিল, সম্ভব না। মিক্সিং মেমোরি এন্ড ডিজায়ার,
যুদ্ধের পরে কি ভয়ঙ্কর অবস্থা, প্রথম বিশ্বযুদ্ধের পরে আবার কি হবে না হবে, ঠিকই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল। স্টারিং ডাল রুটস উইথ স্প্রিং রেইন, একটু বসন্তের বৃষ্টিতে দেখা যায় কি এই একটু নাড়াচাড়া খাচ্ছে। So April is most mean spirited of all months, with all those lilacs blooming out of the lifeless soil as a reminder of memory and love, while spring rain starts up the painful past. Winter seemed warmer because she snow covered up the ground. তো এখানে দেখেন একই সাথে আনন্দ এবং দুঃখ, কবিতার বর্ণনা করার স্টাইল দেখেন। এপ্রিল ইজ দ্য কুলেস্ট মান্থ, এখানে শেষ করে নেই, শেষ থেকে আবার শুরু। ব্রিডিং লাইলাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড, এখানে শেষ করে দিয়েছে কিন্তু শেষ থেকে শুরু। মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, এখানে শেষ আবার কি শেষ থেকে শুরু। স্টারিং ডাল রুটস উইথ স্প্রিং রেইনস। তাহলে এইভাবেই তিনি মডার্ন পিরিয়ডের এক একটা প্রবলেম এক এক ভাবে কথা বলেছেন। যে কুইলেস্ট মান্থ কেন মনে পড়ে যাচ্ছে, আরে কি ভয়ঙ্কর অবস্থাটা ছিল আমাদের। এপ্রিল ইজ দ্য কুইলেস্ট মান্থ, এটা প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করতে পারেন। আপনি অসুস্থ থেকে সুস্থ হলে চিন্তা করতে পারেন, আরে কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল আমার। যেটা সুখের হওয়ার কথা আপনি ভাবছেন দুঃখের, কি একটা ভয়ঙ্কর অবস্থা। আবার এই যুদ্ধের পরে আমাদের একটা টেনশন কিন্তু থাকছে। সেক্রেটারিয়েট, আমাদের সচিবালয়ে আগুন লেগে গেল, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন লেগে গেল, এই যে টেনশন থাকছে। কয়েকদিন আগে দেখলাম যে জাহাজের মধ্যে 7 জনকে হত্যা করা হলো, এই যে আমাদের টেনশন থাকছে, আমাদের জিনিসপত্রের দাম কমছে না। তাহলে দেখেন একই সাথে মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, স্টারিং ডাল রুটস উইথ স্প্রিং রেইন। হ্যাঁ ঠিক আছে, একটা বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তনের মাধ্যমে হৃদয়ে একটা ধাক্কা খেয়েছে, হ্যাঁ ঠিক আছে। আবার মনে হয় বিসিএস পরীক্ষাগুলো ফেয়ার হবে, আবার মনে হয় ছেলে মেয়েগুলো চাকরি পাবে, বয়স 32 হয়েছে, কত কিছু হবে। স্টারিং ডাল রুটস উইথ স্প্রিং রেইন, একটু নাড়া দিল যে 32 হয়েছে, অনেকে নড়ে চড়ে বসছেন, কিন্তু একই সাথে দুঃখ বাদে আমরা কি পারবো, আমাদের দ্বারা কি সম্ভব। আবার অনেকে ভাবতেছে আরে এখন তো 32 দিয়েছে, পুরনো প্লেয়ার তো কিছু জাম্প দিবে। এই যে মিক্সিং মেমোরি এন্ড ডিজায়ার, সব এটা রিলেট করতে পারবেন। দিস ইজ ওয়াই দিস ইজ দ্য গ্রেটেস্ট পয়েন্ট। লাস্টে বলেছেন কোনো সলিউশন নেই, তিনি বলেছেন দাত্তা দেবদাম দাময়াত্তা শান্তি শান্তি শান্তি। আপনি একমাত্র ধর্মকে আঁকড়ে ধরলেই আপনি আসলে সম্ভব, তাছাড়া সম্ভব না। ওনার আরো বিখ্যাত একটা কবিতা আছে, দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক, কখনো সময় পেলে আপনারা পড়তে পারবেন। এখানেও মডার্ন পিরিয়ডের মানুষের না টেনশন নিয়ে কথা বলা হয়েছে। অ্যান্ড দ্য মডার্ন পিরিয়ড পিপলের যেটা কি আছে, নেভার এন্ডিং স্ট্রিটস অফ মডার্ন সিটিজ, যে এখানে রাতের মধ্যে দেখবেন যে আপনার যে কখনো না বলা হয়ে থাকে দ্য সিটি নেভার স্লিপস, অ্যাকচুয়ালি দ্য সিটি নেভার স্লিপস, যে সিটি কখনো ঘুমায় না। আমার কাছে মনে হয় কি জানেন, যে আমার কাছে মনে হয় ঢাকা শহরের মতো যে সিটি আছে না, এগুলোর রাতেও স্কুল কলেজ চালু করা উচিত আর কি। যেমন ওয়ার্কিং ক্লাস পিপল আছে, 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে, তারা রাতে মনে করেন সে ফুল টাইমে 4-6 ঘন্টা করলো, কয়েক ঘন্টা ঘুমালো, 4-5 ঘন্টা ঘুমালো। ইটস রিয়েলি টাফ এন্ড উইয়ার্ড, স্পেশালি ধরেন ফ্রাইডে স্যাটারডে এর কথা বলে, যেদিন অফিস বন্ধ থাকে, ফ্রাইডে স্যাটারডেতে তারা মনে করেন ডাবল ক্লাস করলো, অনেক ক্লাস করলো, এরকম হলে দেখা যাবে কি কোনো কোনো এলাকা কখনো ঘুমায় না, সারা রাত্র মানুষ আসা যাওয়া করছে, অনেক প্যারেন্টসও ইভেন্ট নিচ্ছে। সো নিউ ইয়র্ক সিটি নিয়ে বলা হয় দ্য সিটি নেভার স্লিপস। ওকে, সো এখানে বলা হয়েছে আ ম্যান গোস টু আ পার্টি উইথ আ ফ্রেন্ড, হি ওয়ান্টস টু অ্যাপ্রোচ আ প্রিটি woman, but he is afraid of being rejected. He wonders if he should talk to her, debates the pros and cons, and ultimately chooses not to. সে চিন্তা করে যে আসলে কি হবে না হবে, এবং ফাইনালি বলে যে না, পসিবল না। সো এটা ইম্পর্টেন্ট। And the man confronting his increasing sense of isolation and alienation from the world around him. সময়ের সাথে সাথে আমরা যেটা বলেছিলাম অলরেডি, আমরা কথা বলেছি যে A Portrait of the Artist as a Young Man নোবেলে জ্যাম জয়েসের creative persons and the artist are I became isolated actually. সো এটা নিয়ে আমরা কথা বলেছি। ওনার আরেকটা পড়তে হবে, সেটা হচ্ছে যে এটাতে মূলত যে ইনসিকিউরিটিজ নিয়ে কথা বললাম, যে মডার্ন পিরিয়ডের মানুষগুলো ইনএবিলিটি টু কানেক্ট উইথ আদার্স, স্পেশালি উইমেন। সো এরকম একটা প্রবলেম হয়। আমরা মনে করি যে আমাদের যে প্রবলেমটা সোসাইটিতে এখন, যে মনের মিল হচ্ছে না আসলে, মানে যেটা বলা হয়েছে লাস্ট লাইন, স্পেশালি উইমেন, এটা পসিবল না আসলে। সো ইটস টাফ এন্ড দিস ইজ ভেরি ইউনিভার্সাল, দিস ইজ ওয়াই দিস পোয়েম ইজ বিং থট অ্যাকচুয়ালি। ওনার একটা নাটক পড়তে হবে, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, অ্যান্ড T.S. Eliot portrays the assassination of Archbishop Thomas Becket in Canterbury Cathedral in 1170. So
তিনি হচ্ছে যে একজনের কথা বলছেন যিনি নিশ্চিত মৃত্যু জানে, যে উনি আসলে ওনাকে হত্যা করা হবে, বাট তিনি আসেন, তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর দিনে কি করা হয়, বিশাল আয়োজন করে ধর্মটাকে পালন করা হয়। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, murder in the cathedral. It means sacrifice. Sacrifice is really important. Without sacrifice, you cannot actually achieve great thing. যে এখন অফিস টফিস করে আসছেন ম্যাক্সিমাম, ধরেন অনেকে স্যাটারডে আছে, আপনার যে স্টিল যে ক্লাস করতে পারছেন, চেষ্টা করছেন, দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, যে স্যাক্রিফাইস করছেন। অ্যান্ড আই টকড অ্যাবাউট দিস বিফোর। You are studying not for you, actually you are studying for your family, you are studying for your society, and for country. If you study better, if you learn many things, you can um, talk using your knowledge, and some other people may learn something from you. We learn from our friends and family members. So these are really important. And you join online classes, and it's not easy actually joining classes regularly. I don't know whether you join all the classes regularly or not. Do you enjoy your online classes or not? I don't know. I'm not quite sure, because some of you think differently, and you may think that I cannot understand anything teacher is talking. So it's a problem. So now আমি হচ্ছে যে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কি সমস্যা। আপনারা চাইলে আনমিউট করতে পারেন, আনমিউট করে আমার সাথে এখন কথা বলেন। সবাই আনমিউট করেন। আনমিউট করতে পারেন তো সবাই, না? ওকে। আমাকে বলেন, টি.এস. এলিয়ট কখন নোবেল পেয়েছেন? আপনারা কি আনমিউট করতে পারেন? বলেন, টি.এস. এলিয়ট নোবেল পেয়েছে কখন? 1948। আচ্ছা, তো যারা বলতেছেন না তাদের সমস্যা কি আসলে? ভাবছেন যে অন্য কেউ বলবে, তাহলে আপনার জায়গায় অন্য কেউ ক্যাডার হোক। ওকে, এবার বলেন যে ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা কাকে বলা হয়? জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শ। সো নাও টেল মি, জ্যাম জয়েস নামক একজন ব্যক্তির কথা বলেছি, বলতে হবে তিনি কোন দেশের এবং কিসের জন্য বিখ্যাত। আইরিশ। ইউলিসিসের জন্য বিখ্যাত। ইউলিসিস কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। উপন্যাস। ওকে, এখন আমাকে বলেন, অ্যাবসার্ড প্লে বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাবসার্ড প্লে? Absurdity. We used a phrase called absurd play or absurdity. ABSURDITY. What is it actually? যেই লাও সেই কুদু, যেখান থেকে শুরু করেছিল ওখানেই ফিরে আসে শেষ পর্যন্ত। Absurdity মানে হচ্ছে মিনিংলেসনেস অফ হিউম্যান লাইফ। মিনিংলেসনেস অফ হিউম্যান লাইফ, এটাকে বলা হয় অ্যাবসার্ডিটি। এখন আমাকে বলেন যে প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখেছে? প্যাসেজ টু ইন্ডিয়ার যে নায়কের যে চরিত্রটা সেটা কি? প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছে কে, কোন ধরনের সাহিত্যকর্ম, আর নায়কের চরিত্রটা কি? E.M. ফস্টার। এম ফ্রস্টার, ঠিক আছে। নায়কের নাম কি ছিল? ডক্টর আজিজ। ডক্টর আজিজ।
সো আপনারা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো ঠিকভাবে পড়েন না, ইটস আ প্রবলেম। আমাকে বলেন, ডিএস লরেন্স কি আইরিশ না ব্রিটিশ? ডিএস লরেন্স। ব্রিটিশ। ব্রিটিশ। ডিএস ব্রিটিশ। লরেন্স হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশ। ওকে, এন্ড নাও টেল মি, সানস এন্ড লাভার্স এটা কার লেখা? ডিএস লরেন্সের। ডিএস লরেন্স। এনিম্যাল ফার্ম কার লেখা এটা? জর্জ জর্জ অরওয়েল। অরওয়েল। ওকে, বইয়ের ছবিগুলো আপনারা তুলে নেন। দুইটা ছোট ছোট ঘোষণা দিচ্ছি, একটু শুনেন। আর চাইলে আপনারা বলতে পারেন লিটারেচার নিয়ে কার কি সমস্যা বলতে পারেন। আমি দুইটা ছোট ছোট ঘোষণা দিয়ে ছেড়ে দিব। লিটারেচার পড়তে গিয়ে কি অসুবিধে হয়? মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার বই আছে কিনা? বইয়ের প্রথম কয়েকটি চ্যাপ্টার পড়েন, একটা দুইটা চ্যাপ্টার পড়লে ওইখানে সব প্রশ্ন দেওয়া আছে। এর বাহিরে আপনার আর কি সমস্যা হয় আমাকে একটু বলেন। আচ্ছা, মনে থাকে না? মনে না থাকলে বেশি পড়বেন। হুম, আর কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, আপনাদেরকে দুইটা ঘোষণা দিয়ে ছেড়ে দিচ্ছি। ঘোষণা নাম্বার 1, আপনারা হচ্ছে যে লেকচার শিট বই আমরা যা বলি সেটা আপনি পড়বেন ভালো করে। ঘোষণা নাম্বার 2 হচ্ছে আমার কোনটা কতটুকু পড়তে হবে বুঝলে সেটা তো আমরা বলেই দিলাম। হ্যাঁ, কোনটা কতটুকু পড়তে হবে, যেমন মডার্ন পিরিয়ডে কি পড়বেন না পড়বেন সব আমি বলে দিলাম ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো সেটা ক্লাস করলে সহজ হবে। তো ছোট ছোট দুইটা ঘোষণা দিচ্ছি। ঘোষণা নাম্বার 1, আপনারা হচ্ছে ওভারঅল ইংলিশ প্র্যাকটিস করবেন। সো কেউ যদি ওভারঅল ইংলিশ প্র্যাকটিস করতে চান, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে ইংলিশ স্পোকেন করতে পারেন। ওরাকলের যারা স্টুডেন্ট 500 টাকা দিয়ে আপনি মোটামুটি হচ্ছে 15টা প্লাস ক্লাস করতে পারেন 3-4 মাস। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর ইংলিশ স্পিকিং ইজ ভেরি ব্যাড, এটা আপনারা আমার সাথে করতে পারেন। রিসেন্টলি আই থট দ্যাট স্টুডেন্টস নিড to practice English speaking. While they are supposed to speak, they are making lots of mistakes. They know English, they can write better English, and even they can read and understand. But when they are supposed to speak, they are actually getting confused. So it's a great problem for the students of Bangladesh because they have no any environment of speaking this language. If you think that you have no partner to practice your speaking, so if you join at least 15 classes weekly, 2 classes, then it will help you. So আমি নিতে শুরু করব কিছুদিনের মধ্যে 15টা ক্লাসে। আপনারা চাইলে এখন রানিং ব্যাচে জয়েন করতে পারেন, এরপরে কয়েকদিন পরে আপনারা এটা করতে পারেন। এটা একটা অপশন আছে, এখানে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ওরাকল স্টুডেন্টের জন্য আমি কমে দিলাম, আমি ফিল করি এটা আর কি। হ্যাঁ, ডেফিনেটলি স্পোকেন হবে, এরকম জুম অ্যাপে ক্লাস হবে, এটা তো কথা বলা হবে, এটা একটা ব্যাপার। এটা একটা ঘোষণা। আর একটা ঘোষণা, আমি একটা এক্সপেরিমেন্ট করছি কালকে। কালকে সারাদিন হচ্ছে আমি গ্রামারের সলভ ক্লাস দিচ্ছি একটা, সকাল 10টা থেকে হচ্ছে যে রাত্রের 10টা পর্যন্ত। 1-1.5 ঘন্টা পর পরই একটু বিরতি দিব, সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। এটা বেসিকলি হচ্ছে যাদের গ্রামার শেষ প্র্যাকটিস করবে, সারাদিন সকল টপিক প্র্যাকটিস করাবো। কেউ যদি মনে করেন কালকে আপনি ফ্রি আছেন, আপনি করতে চান, আমার সাথে কথা বলবেন। ওইটা ওরাকলের স্টুডেন্ট ধরেন 200 টাকা দিলেই হয়। এটা কালকেই হবে। এটা একটা আমার নতুন এক্সপেরিমেন্ট যে সারাদিন রিভিশন ক্লাস করতে পারে কিনা কেউ। অনেক সময় দেখা যায় 1-1.5 মাস পর স্টুডেন্ট পরীক্ষা দিবে, সে কখনোই সকল গ্রামার আইটেম নিজে নিজে রিভিশন দিতে পারে না। তো আমি এই ধরনের একটা প্রোগ্রাম চালু করেছি কালকে। আপনারা কেউ করতে চাইলে আমার নাম্বার আছে, রাতের মধ্যে যোগাযোগ করে জয়েন করতে হবে কালকে সকাল 10টার আগে। তো দুইটা ঘোষণা দিলাম। আমি আমার জায়গা থেকে যেটা বলি আর কি, আপনাদের পড়তে হবে। ধর লিটারেচারের কথা বলি, লিটারেচারের যে কথাটা বললাম, আপনি কি করছেন মডার্ন পিরিয়ডে অনেক রাইটার্স, তার মধ্যে কোন কোন লেখকগুলো পড়বেন আমি এটা একটু বলে দিলাম। এটার জন্য ক্লাসে জয়েন করবেন। কিভাবে আলাদা করে পড়বেন? জর্জ অরওয়েলকে পড়বেন জিওগ্রাফি থেকে, শুটিং অ্যান এলিফ্যান্ট এনিম্যাল ফার্ম লিখেছেন। এন্ড দেন হচ্ছে যে আপনি যখন ডিএস লরেন্স পড়লেন, লরেন্স থেকে ল লাভ একটু সহজ হবে। আপনি হেনরি কিপসন ডলস হাউস, হেনরিক হাউস মিলিয়ে পড়া,
শুরুর দিকে আমরা শর্টকাট ছাড়া আমরা বর্ণনা করেছি, এইভাবে আপনাকে কিন্তু বারবার পড়তে হবে, মনে আপনাকে রাখতে হবে। আমি আমার জায়গা থেকে আমি সারাদিন পড়ি, আমি চেষ্টা করি, and I feel that right now students are struggling regarding their speaking, and that's why I'm starting this very system that students should join at least 2 classes or 1 classes each week to practice their English speaking. They know language cannot be learned without practicing perfect practice, what we call আর কি এটা। আরেকটা ছোট ঘোষণা দিয়ে দিই, সেটা হয়তো হেল্প করবে। নীলক্ষেতে ওয়ার্কশপ চালু করেছি অলরেডি, গতকালকে মনে হয় ক্লাস নিয়েছে, হ্যাঁ গতকালকে 4 ঘন্টার ক্লাস, গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি পরে। আপনাদের কেউ যদি ইংরেজিতে নিয়ে খুব সমস্যা, ওরাকল বিসিএস নীলক্ষেত ব্রাঞ্চে আসতে বলবেন, এসে ভর্তি হতে পারবে। আমরা শুরু করে দিয়েছি। এটা আরেকটা ক্লাস হচ্ছে, আমরা 1 তারিখ নিব আরেকটা ক্লাস, 4 ঘন্টার ক্লাস হয়, 2:30টা থেকে আমরা রাত্র পর্যন্ত নিয়ে থাকি। তো এই ওয়ার্কশপটা আমি চালাই, এটা নীলক্ষেতে আর কি, এটা হচ্ছে অফলাইন, ওরাকল বিসিএস নীলক্ষেত ব্রাঞ্চে। আপনাদের কেউ যদি করতে চায় একটু বলবেন। তো এটা ঘোষণা দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কেউ কি কোনো কথা বলতে চান? তাহলে আমি মিটিং স্টপ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।